তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল। গ্রামের সকলেই বলতো তুমি আর 5টা সাধারণ মানুষের মতো নও, তুমি ডাইনি। আপনাকে আমি কোনোদিনও দুঃখ দিতে চাইনি। আমার কোনো কথাই তো আপনার অজানা নয়। সবটা জেনেই আপনি আপনার জীবনে গ্রহণ করেছেন। ওরা সবাই বলছে তুমি নাকি ভালো নও, তুমি নাকি শয়তান, মানুষকে খেয়ে নাও। তোর মতো নাকি আমিও ওদের খেয়ে ফেলবো। এবার আর কেউ বাদ যাবে না, সব মরবে সব। আমার ছেলের গায়ে একটা আঁচড়ের দাম সুদে আসলে ভোগ করবে এই গ্রামবাসী। কেউ পার পাবে না, কেউ না। হ্যালো এভরিওয়ান, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্কেরি টেলস। বিভিন্ন স্বাদের ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্কেরি টেলস। আমাদের আজকের গল্পটা কিন্তু অবশ্যই মন দিয়ে শোনো, এবং গল্পের কোন অংশে তোমার সবচেয়ে বেশি ভয় লাগলো সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। স্কেরি টেলসে আজ তোমরা শুনবে ইশিকা হাজরার কলমে একটি হাড় হিম করা ভয়ের গল্প, শয়তানের উত্তরাধিকারী। আজকের গল্প পাঠে রয়েছে অভিক, গল্পের সূত্রধার আমি শ্রীরূপ। শুরু হচ্ছে স্কেরি টেলসের আজকের গল্প, শয়তানের উত্তরাধিকারী। শরতের মেঘহীন আকাশে গোল থালার মতো ভরাট চাঁদের জ্যোৎস্নায় শিলাবতী নদীর স্থির জলকে দূর থেকে দেখলে মনে হবে একটা আস্ত রূপোর কোমরবন্ধনী পড়ে রয়েছে অনাদরে। হয়তো অদূর ভবিষ্যতের কোনো গোপন অন্ধকার ঘটনার সাক্ষী হবার অপেক্ষায় অপেক্ষমান সে। কিন্তু হঠাৎ রাতের অন্ধকারে সেই অপেক্ষার নিস্তব্ধতাকে ভেঙে নদীর স্থির জলে ঝলাত শব্দ করে মৃদু কম্পন জাগিয়ে লাল শাড়ি পরিহিতা এক এলোকেশী নারী ধীর গতিতে জলের মধ্যে রেখা টেনে উঠে এলো নদী পাড়ে। পূর্ণিমার সাদা আলোয় নারীটির ফর্সা দেহে জলের বিন্দুগুলো মুক্ত দানার মতোই চিকচিক করে উঠছে। মুখের উপর অবিন্যস্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিজে চুলগুলো। তবে নারীটির মুখমণ্ডলে সবচেয়ে বেশি অদ্ভুত আকর্ষণীয় বস্তু হল তার মরা মাছের মতো নিথর চোখের দৃষ্টি। তার একটা হাত পেটের উপর, অন্য হাতে ধরা জল ভর্তি পিতলের ঘটি। নারীটির আঁচল চাপা স্ফীত হয়ে ফুলে থাকা পেটটি জানান দিচ্ছে যে সে সন্তান সম্ভবা। নারী মূর্তিটি কিছুক্ষণ নিস্তব্ধে চারপাশটা লক্ষ্য করে, তারপর নদীর চরে ছোট মাঝারি আকৃতির টিলা ফেলে এগিয়ে যায় শাল পিয়ালের জটলা বাঁধানো গভীর জঙ্গলের দিকে। গভীর জঙ্গলে গাছেদের ডালপালার ফাঁক দিয়ে এসে পড়েছে ছোপ ছোপ চাঁদের আলো। মাঝে মাঝে ভেসে আসছে রাত জাগা পাখিদের করুণ গান। নারী মূর্তিটা নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো সারি সারি গাছপালার মাঝ বরাবর সরু ক্ষয়ে যাওয়া মাটির রাস্তা দিয়ে। কিছু দূর হেঁটে যাওয়ার পর সে থামল কালো পাথরের খিলান দেওয়া মন্দিরের সামনে। তার চারপাশে দুটো বড় বড় বটগাছ নিজেদের ঝুড়ি এমনভাবে বিস্তার করেছে যে হঠাৎ রাতের অন্ধকারে কালো পাথরের মন্দির চত্বরটাকে দেখলে মনে হবে একটা কুৎসিত কালো রাক্ষসে মুখ। মাথা ভর্তি ঝাঁকড়া চুল নিয়ে, বড় হাঁ নিয়ে গিলতে আসছে পুরো পৃথিবীটাকে। তার মধ্যে মন্দিরের গেটে আটকানো ধিক ধিক করে জ্বলতে থাকা মশালগুলো যেন ওই রাক্ষসে মুখের মধ্যে বসানো দুটো হিংস্র চোখ। বাতাসটাও গুমোট হয়ে উঠছে সময়ের সাথে সাথে। সব মিলিয়ে জঙ্গলের এই অংশটুকু যেন
বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা পৃথিবী থেকে। তবে নারীটির কঠিন দৃঢ় মুখের ভাব দেখে মনে হলো না এসবে তার বিশেষ কোনো ভাবান্তর ঘটেছে বলে। সে ধীর গতিতে এগিয়ে গিয়ে সামান্য নিচু হয়ে মন্দিরে ওঠার সিঁড়ির প্রথম ধাপে মাথা ঠেকাতেই আচমকা প্রচণ্ড বাতাসের সাথে সাথে ভেসে এলো কতগুলো অদৃশ্য প্রাণীর অতি প্রাকৃত উল্লাস আর কোলাহল। যেন সেই অশরীরীরা সকলেই ওই নারীটির অপেক্ষায় ছিল এতক্ষণ। প্রণাম করে মন্দিরের সিঁড়ির ধাপ পেরিয়ে নারীটি গর্ভগৃহের সামনে দাঁড়াতেই মূল দরজাটা নিজে থেকে খুলে গিয়ে এক ঝাঁক বাদুর ডানা ঝাপটে বেরিয়ে এসে বাইরের কালো অন্ধকারের মধ্যে হারিয়ে গেল। সেই সাথে গর্ভগৃহে জ্বলে উঠল মাটির প্রদীপে তেলে ডুবানো তুলোর সরু অংশখানি। প্রদীপের টিমটিম করে জ্বলতে থাকা হলুদ আলোয় গর্ভগৃহ আরও বেশি ঘোলাটে মনে হতে লাগল। তবে নারীটির সেসব বিষয়ে ভ্রুক্ষেপ নেই। সে নিজের মতো গর্ভগৃহে প্রবেশ করে জল ভর্তি পিতলের ঘটিটা আস্তে করে নামিয়ে রেখে নিজেও অতি সাবধানে বসল ঘরের মাঝ বরাবর রাখা একটা কালো পাথরের মূর্তির সামনে। মূর্তিটার রূপ বড়ই অদ্ভুত, আর তার থেকে বেশি ভয়ঙ্কর। মূর্তির দেহটা নারী, পুরুষ আর পশুর সংমিশ্রণে তৈরি। মুখমণ্ডলটা কতকটা ছাগলের মতো। কপালের মাঝে শুধু একটা চোখের অস্তিত্ব। কান দুটো অস্বাভাবিক রকমের বড়। দুটো পায়ের বদলে 4টে পায়ে দাঁড়িয়ে। আর তার বাম হাতটা পুরুষের, যাতে একটা মৃত মানুষের মুন্ড ঝুলছে, আর অন্য নারীরূপী হাতে ধরা খড়গ জাতীয় অস্ত্র। নারীটি করজোড়ে মূর্তিটিকে প্রণাম করে সামনে রাখা পুজোর সমস্ত সামগ্রীগুলোতে চোখ বুলিয়ে নিল। পুজোর সামগ্রীর মধ্যে মাটির সরায় রাখা আতপ চাল, ছাগমুন্ড, এক ঘটি তাজা রক্ত, কয়েকটা মরা পাখির দেহ আর একটা মৃত মানুষের দেহ। দেহটার পচা গন্ধ বাতাসটা গুমোট হয়ে রয়েছে। তাছাড়া মৃতদেহের ওপর কতগুলো মাছি নিজেদের আধিপত্য বিস্তার করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। নারীটি সমস্ত কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সামনে রাখা মৃতদেহটার ওপর বসে মূর্তির দিকে তাকিয়ে নিঃশব্দে মন্ত্রোচ্চারণ করতে লাগল। মন্ত্রোচ্চারণের সাথে সাথেই সেই অদৃশ্য প্রাণীগুলোর কোলাহল আরও দ্বিগুণ হয়ে উঠল, আর বাতাসের প্রবাহ খানিকটা বেড়ে উঠল। তারপর পুজোর নিয়ম অনুযায়ী নারীটি ঘটিতে রাখা তাজা রক্ত কিছুটা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে বাকিটায় নিজেই চুমুক দিল। থামো তো রক্তিম, তখন থেকে কি সব বলে চলেছো তুমি? মানে সবকিছুর একটা সীমা থাকে। আমি মানছি যে এইসব ভূত প্রেত প্যারানর্মাল জিনিস নিয়ে তুমি অনেক কিছু জানো, কিন্তু কিন্তু একটা মানুষ রক্তপান করে, এটা কি করে সম্ভব বলো তো? কেন সম্ভব নয় বলবে? আসলে এই পৃথিবীর কোনায় কোনায় কত কিছু অসম্ভব ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, তার খবর কি আমরা রাখি বলো? আর এই ঘটনা কিন্তু মোটেও মিথ্যে নয়। দাঁড়াও, এর পরের ঘটনাটা তোমায় বলি। রক্তিমের কথা শুনে রাগে গজগজ করতে করতে নিজের হাতটা রক্তিমের হাত থেকে ছাড়িয়ে নিয়ে ট্রেনের জানলার পাশে আরেকটু সরে গিয়ে চোখ বন্ধ করে নির্জীবের মতো পড়ে রইল তৃপ্তি। রক্তিম নির্বিকার চিত্তে সেদিকে তাকিয়ে নিজেও চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল। বিকেলের নিভু নিভু আলোতে দ্রুত গতিতে ছুটে চলেছে পুরুলিয়া এক্সপ্রেস। জানালার ফাঁক দিয়ে ভেসে আসছে দমকা হাওয়ার ঢেউ। সেই হাওয়ার গতিতে তৃপ্তির চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে। রক্তিম আধ বোঝা চোখে সেদিকে তাকিয়ে মুচকি হেসে ট্রেন ভর্তি লোকের পরোয়া না করে এক পেশে নিজের বাহুতে জড়িয়ে নেয়। তৃপ্তি চোখ বন্ধ করে নিঃশব্দে হাসে, মুখে কিছু বলে না। রক্তিম আর তৃপ্তির দাম্পত্য জীবনের বয়স খুব বেশি নয়, মোটে 6 মাস, কিন্তু প্রেম আর বন্ধুত্বের সম্পর্ক সব মিলিয়ে 10 বছর। ওদের প্রথম সাক্ষাৎ কলেজের প্রথম বর্ষে। দুজনের একই বিষয় নিয়ে একই কলেজে পড়ায় বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি।
আর সেই বন্ধুত্ব কখন যে প্রেমে পরিণতি পেয়েছে সেটারও ঠিক হিসেব নেই। তবে বন্ধুত্ব থেকে প্রেম, সমস্ত কিছুর শুরুর দায়িত্বটা তৃপ্তি নিজের কাঁধে তুলে নিয়েছে। কারণ গো বেচারা লাজুক রক্তিম সবসময় শান্ত হয়ে ক্লাসের এক কোণে বসে থাকত। কলেজে উঠে যেখানে ছেলে মেয়েদের বন্ধুদের সংখ্যা গুণে শেষ করা যায় না, সেখানে রক্তিম ক্লাসে পড়াশোনা ছাড়া আর ক্লাস ছাড়া কারোর সাথে কথা অবধি বলতো না। ফাঁকা সময় পেলেই লাইব্রেরিতে গিয়ে অদ্ভুত অদ্ভুত বইয়ের পাতায় মুখ গুজে কী সব পড়তো ওই জানে। তাছাড়া ডিপার্টমেন্টের মধ্যে ভালো ছাত্র হওয়ার দরুন মাঝে মাঝে অনেকেই রক্তিমের সাথে ভাব জমাতে আসতো নিজেদের স্বার্থে, কিন্তু ও টুকটাক উত্তর দিয়েই রণে ভঙ্গ দিত। এর জন্য অনেকেই ওকে অহংকারী বলেই ভাবত। এতে অবশ্য রক্তিমের খুব একটা খারাপ লাগতো না। ও নিজেই চাইতো মানুষজনের থেকে দূরে দূরে থাকতে। তবে প্রাণ খোলা তৃপ্তির রক্তিমকে কোনোদিন অহংকারী বা এরকম কিছু বলে মনে হয়। উল্টে ওর মুখ চোরা রক্তিমকে বরাবর বেশ ভালোই লাগতো। মাঝের মধ্যে প্রায় রক্তিমের সাথে নিচে থেকে যেচে পড়েই কথা বলতে যেত তৃপ্তি। প্রথম প্রথম প্রত্যুত্তরে রক্তিম টুকটাক উত্তর দিয়ে চলে গেলেও পরে যখন তৃপ্তি পড়াশোনার বিষয় নিয়ে ওকে খুঁটিনাটি জিজ্ঞাসা করতে লাগলো, তখন রক্তিমও নিজের আবদ্ধ গণ্ডি থেকে বেরিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে বেশি দেরি করেনি। অবশ্য এতে রক্তিমেরই বা দোষ কোথায়? সেই ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়ে এই কঠিন স্বার্থপর পৃথিবীতে একাই বড় হয়ে উঠেছে ও। কত লোকের কাছে কত রকমভাবে যে প্রতারিত হয়েছে তারও ঠিক নেই। তাই অপরিচিত মানুষজনদের থেকে দূরে দূরে থাকতেই ভালোবাসে ও। তাছাড়া পড়াশোনার পাশাপাশি নিজের জীবন চালানোর জন্য ছাত্র পড়ানো, তাদের নোটস তৈরি করা, এইসব করতে করতে বন্ধুত্ব করার মনোবল বা সময় কোনোটাই ওর হাতে আর থাকতো না। কিন্তু তৃপ্তি ওর বিষয়ে সবটা জানার পর ওকে মায়ের মতন করে স্নেহের আঁচলে মুড়িয়ে দিয়েছে। রক্তিম প্রথমে কিন্তু কিন্তু করলেও আজন্মকাল না পাওয়া ভালোবাসা স্নেহ থেকে আর নিজেকে বঞ্চিত করার সাহস পায়নি। প্রথমে ও নিজেই তো বিশ্বাস করতে পারেনি ওকে কেউ ভালোবাসতে পারে বলে। তাছাড়া ওর মনে মনে ভয় ছিল যে ওর মতো চাল চুলোহীন একটা ছেলের সাথে সম্পর্ক তৃপ্তির বাবা মা আদৌ মানবে কিনা। তবে ওর ভাবনা ভুল করে দিয়ে নিজের ছেলের মতোই সাদরে গ্রহণ করেছিল তৃপ্তির পরিবার। তৃপ্তি সহ ওর পরিবার থেকে এত ভালোবাসা পেয়ে নিজেকে এখন আর অনাথ বলে মনে হয় না, বরং মনে হয় পৃথিবীর সব সুখ ভগবান ওর ঝুলিতেই ভরে দিয়েছে। হঠাৎ শরীরে ঝাঁকুনি অনুভব করতে চোখ খুলে তাকালো তৃপ্তি। পাশে রক্তিম হাসি মুখে ওর দিকে তাকিয়ে রয়েছে। ওকে উঠতে দেখে রক্তিম তাড়া লাগিয়ে বলল, ওঠো তাড়াতাড়ি, আমরা পৌঁছে গেছি। বাকি ঘুমটা ওখানে পৌঁছে গিয়ে আরাম করে পুষিয়ে নিও, বুঝলে? এখন ওঠো দেখি শিগগির। রক্তিমের কথায় চোখ রোগড়ে নিয়ে চলন্ত ট্রেনের জানলায় চোখ রাখতেই তৃপ্তি দেখল সূর্যের শেষ আলো রোশনাই নিভে গিয়ে থিয়েটার শেষে কালো জবনিকা পড়ার মতো আকাশের বুকেও কেউ যেন কালো চাদর চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাছাড়া কদিন অমাবস্যা থাকার কারণে আরও যেন ঘোলাটে হয়ে উঠেছে আকাশটা। ট্রেন থেকে নেমে ওরা আগে থেকে নির্দিষ্ট করে রাখা গাড়িতে চড়ে রওনা দেয় স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বে গড়বেতায়। ওখান থেকে আরও অনেকটা অন্ধকার এবড়ো খেবড়ো রাস্তা পাড়ি দিয়ে যখন রক্তিমের বাড়ির সামনে পৌঁছালো তখন রাত 9টা। এখানে আসার জন্য তৃপ্তি যে কতটা পরিমাণ উৎসুক ছিল সেটা বলে বোঝানোর উপায় নেই। রক্তিমের মুখে ওর ছোটবেলা, ওর পরিবার, গ্রামের কথা শুনে সব কিছু চাক্ষুষ না করা পর্যন্ত মনের ভিতরে কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। তাছাড়া এই মার্চ মাসের মাঝামাঝি সময়ে কিসের একটা উৎসব আছে এখানে। অন্যান্য পুজোর থেকে সেই পুজো নাকি একেবারেই আলাদা রকমের হয়। তাই এক প্রকার জোর করেই মা বাবাকে বুঝিয়ে এখানে এসে হাজির হয়েছে দুজনে। গাড়ির চালককে তার পাওনা মিটিয়ে পিছন ঘুরতে দেখল তৃপ্তি অবাক চোখে তাকিয়ে আছে বাড়িটার দিকে। অন্ধকারের মধ্যে একতলা ওই বাড়িটার ভিতর থেকে ভেসে আসছে ঝিমিয়ে পড়া
হলুদ বর্ণের আলোর ছটা। তাছাড়া গ্রামের থেকে বাড়িটা একেবারে বিচ্ছিন্ন হয়ে একলা হয়ে পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে। গাড়ি চালক এই জন্যই বোধ হয় ওদের মুখে জায়গাটার নাম শুনে কিছুতেই আসতে চাইছিল না। এমন নির্জন জায়গায় মানুষ কেমন করে থাকতে পারে সেটাই ভাববার বিষয়। জায়গাটার চারিদিকে শুধু বড় বড় শাল পলাশের গাছ, তার মাঝে বাড়িটাকে দেখে ভুতুড়ে বাড়ি ছাড়া আর কিছু মনে হয় না। গাড়ি চালক নিজের পাওনা বুঝে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে শুষ্ক মাটির ধুলো বাতাসে উড়িয়ে গাছেদের মাঝখান দিয়ে এগিয়ে গেছে নিজের গন্তব্যের দিকে। এতক্ষণ গাড়ির হেডলাইটের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে থাকলেও গাড়িটা চলে যাবার পর জায়গাটা জুড়ে আরো বেশি নিস্তব্ধতা নেমে এসেছে। তৃপ্তিকে একভাবে বাড়িটার দিকে তাকিয়ে থাকতে দেখে রক্তিম ওর কাছে এগিয়ে গিয়ে বলল, ভিতরে যাবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে শুনি? তবে রাতে কিন্তু এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। আর কিছু না হোক, সাপের উৎপাত কিন্তু আছে বই কি। রক্তিমের কথায় চমকে উঠে তৃপ্তি ভীত মুখে তাকালো রক্তিমের দিকে। অন্ধকারের মধ্যে কিছুই স্পষ্ট দেখা যায় না, সবটাই কেমন ছোপ ছোপ মতো। তারপরও সাপখোপের প্রতি একটু বেশি ভয় পায়ও। তাই রক্তিমের কথা শুনে ভীত গলায় বলল, কি সাপ? এখানে যে সাপের আনাগোনা আছে সেটা তো আগে বলনি। কেন বলনি আগে? আগে জানলে আমি ভুল করেও এখানে আসার নাম করতাম না। তোর ভালো লাগে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ির ভিতরে নিয়ে চলো আমায়। এমন সময় ঘরের সদর দরজাটা শব্দ করে খুলে গিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে এলো ঘোমটা মুখে কুঁজো বয়স্ক মহিলা মূর্তি। ওদের দুজনের দিকে লণ্ঠনটা উঁচু করে উৎফুল্ল গলায় বলল, রক্তিম বাবা আইলা নাকি? মহিলার হঠাৎ আগমনে তৃপ্তি আরো খানিকটা ভয় পেয়ে আঁকড়ে ধরল রক্তিমকে। রক্তিমকে চোখের ইশারায় আশ্বস্ত করে মহিলার পায়ের কাছে ঝুঁকে প্রণাম করে বলল, কেমন আছো বুড়িমা? ভালো ছিলুম না বাবা, একটুও ভালো ছিলুম না, কিন্তু এই যে তোমরা আইয়া পড়ছ, এইবার আমি ভালো হইয়া উঠুম। ও মা, নাথ বউ, তুমি এমন দূরে দাঁড়ায় রইছ কেন? আমার কাছে আইসো দেহি, আইসো আইসো আইসো। আমার বাবা কেমন টুকটুকে রাজকন্যে এখানে নিয়ে আইছে দেখি। এই বলে তিনি লণ্ঠনের আলোটা এক হাতে ওপরের দিকে তুলে অন্য হাতে তৃপ্তির থুতনিতে হাত দিয়ে সামান্য নাড়িয়ে অদ্ভুত হেয়ালের সুরে বললেন, রাজকন্যাই বটে বাবা, এই রাজকন্যা মাগো জীবনে আবার প্রাণ ফিরিয়া দিবে। ওনার কথায় খানিক লজ্জা পেল তৃপ্তি। তারপর ওনার পা ছুঁয়ে প্রণাম করতেই উনি বললেন, আর আর দাঁড় কইরা রাখুন না তোমাগো, চলো চলো ভিতরে চলো। এইখানে কিন্তু তোমাগো শহরের মতো আলো পাখা নাই, তাই যে কটা দিন তোমরা থাকুম এখানে একটু কষ্ট কইরেই থাকতে হইব। তবে এই সময়টা ঠান্ডা হাওয়া বয়, খুব একটা অসুবিধে হবে নে। আসো আসো দেখি, আসো আসো আসো। উনি লণ্ঠনের আলো উঁচিয়ে সামনের বাড়ির ভেতরে প্রবেশ করলে ওনার পিছু তৃপ্তি আর রক্তিমও প্রবেশ করল। এর মাঝে বুড়িমার অলক্ষ্যে তৃপ্তি রক্তিমের পেটে গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, এই তুমি আগে তো বলনি যে তোমার কেউ আত্মীয় স্বজন এখানে আছে বলে? কেন, তোমায় বলিনি আমার বাড়িতে একজন বুড়িমা আছেন? তিনি ছোট থেকে দেখে রেখেছেন আমায়। সত্যিই তো, এই বুড়িমার কথা বেশ কয়েকবার বলেছিল রক্তিম, কিন্তু হঠাৎ করেই সেসব কথা কেমন করে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল ওর। নিজের ভুল বুঝতে পেরে সামান্য হেসে রক্তিমের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো কান ধরে সরি বলল। রক্তিম নিজে ওর কাণ্ড দেখে না হেসে পারল না। বাবা, তুমি নাথ বৌমাকে নে কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্যই খাবার ব্যবস্থা করি।
দেহি। বুড়িমার কথায় চমক ভাঙতে বাড়ির ভিতরে চোখ বোলালো তৃপ্তি। হঠাৎ করেই মনের মধ্যে কেমন একটা কু ডেকে উঠল। মনে হলো এই বাড়ি থেকে ও আর কোনোদিনও কলকাতায় নিজের চেনা পরিচিত গণ্ডিতে ফিরে যেতে পারবে না, না তো কোনোদিনও নিজের বাবা মাকে আবার দেখতে পাবে। ভাবনাটা মাথায় আসতেই চট করে নিজের হাত ব্যাগ থেকে ফোনটা বের করে কন্ট্যাক্ট লিস্টে মায়ের নাম্বার সার্চ করে ফোন লাগিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো মায়ের গলা শোনার জন্য। কিন্তু ফোনের ওপার থেকে কারোর গলার স্বর ভেসে এলো না। তার বদলে কয়েকবার টুটু শব্দ করে কেটে গেল ফোনটা। আরও বার দুয়েক ফোন করেও যখন কোনো উত্তর পেল না, তখন প্রায় কাঁদো কাঁদো হয়ে রক্তিমের দিকে ফিরতে দেখল সে শান্ত চোখে ওর দিকেই চেয়ে আছে। অন্ধকারের মধ্যে রক্তিমের চশমা পড়া চোখে কি যেন একটা খেলে বেড়াচ্ছে। ওর অমন দৃষ্টিতে খানিক থমকালো তৃপ্তি। তারপর সেসব বিশেষ পাত্তা না দিয়ে বলল, এই শুনছো, দেখো না, কখন থেকে মা বাবাকে ফোন করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই ফোনটা লাগছে না। সেই কোন দুপুরে কথা হয়েছিল ওদের সাথে, আর এখন রাত 9টা বাজে। আমার বড় ভয় করছে। ফোনটার দিকে একবারও লক্ষ্য করে দেখেছিলে নেটওয়ার্ক আছে কিনা? আমি তো আসার আগে থেকেই তোমায় বারবার বলেছিলাম এখানে নেটওয়ার্ক থাকা না থাকারই সমান। তবে চিন্তা করো না, ট্রেন থেকে নেমেই আমি বাপি আর মাকে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আমরা পৌঁছে গেছি। রক্তিমের কথা শুনে খানিক স্বস্তি পেলেও বাবা মায়ের কথা ভেবে মনটা আরও বেশি মুষড়ে পড়ল ওর। হয়তো এর আগে বাবা মাকে ছেড়ে এত দূরে যায়নি বলেই এমনটা হচ্ছে বলে মনে হলো ওর। কিন্তু তা সত্ত্বেও মাথার ভেতর কে যেন বারবার অশুভ কিছুর ইঙ্গিত দিয়ে যাচ্ছে ওকে। তবে রক্তিমের তাড়ায় সেসব ভাবনার অবসান ঘটিয়ে হাত মুখ ধুয়ে বুড়িমার বানানো খাবার খেয়ে দুজনেই বিছানায় গা এলিয়ে দিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। তোমাকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল। গ্রামের সকলেই বলতো তুমি আর 5টা সাধারণ মানুষের মতো নও, তুমি ডাইনি। কিন্তু কিন্তু আমি কোনোদিনও সব বিশ্বাস করিনি। আমি শুধু তোমায় বিশ্বাস করেছিলাম, তোমার স্নিগ্ধতায় ডুব দিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথে একটা সুন্দর সংসার গড়ব। কিন্তু না না, সেসব কিছুই সত্যি হলো না। উল্টে ওই গ্রামের মানুষগুলোর কথাই সত্যি হয়ে গেল। পুরুষালী গলায় কথা বলে হাঁপাতে হাঁপাতে রকে পাতা মাদুরের ওপর লোকটি বসে পড়ল। প্রচণ্ড আক্রোশে তার কপালের শিরা উপশিরাগুলো ফুলে ফুলে উঠছে। নিজেকে শান্ত করার চেষ্টা করলেও কিছুতেই সে নিজেকে সামলাতে পারছে না। কিন্তু যাকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন লোকটি, সেই অষ্টাদশী নারী তখনও নির্বিকার নিশ্চল চিত্তে সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেটা দেখে লোকটি আরো রেগে গিয়ে নিজের হাতের সামনে পড়ে থাকা স্টিলের গ্লাসটা সেই নারীটির কপাল লক্ষ্য করে ছুঁড়ে মারে। লক্ষ্য ব্যর্থ হয় না। গ্লাসের ধারালো অংশটা কপালে লেগে অনেকটা কেটে গিয়ে বিন্দু বিন্দু রক্ত নারীটির কপাল বেয়ে চুঁইয়ে পড়ে। তবুও সে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে। এত কিছুর পরেও নারীটির দিক থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে লোকটি আর নিজেকে সামলাতে না পেরে হাউমাউ করে কেঁদে ওঠে। এবার নারীটি সামান্য বিচলিত হয়। এক পা করে এগিয়ে এসে বসে পড়ে লোকটির সামনে। তারপর ঠান্ডা শান্ত গলায় বলে, আপনাকে আমি কোনোদিনও দুঃখ দিতে চাইনি। আমার কোনো কথাই তো আপনার অজানা নয়। সবটা জেনেই আপনি আপনার জীবনে গ্রহণ করেছেন। তাহলে এত রাগ ঘৃণা কেন আমার জন্য? কি হয়েছে আমায় সবটা খুলে বলুন। গ্রামে আবার একটা মানুষ মরেছে। সবাই বলছে তাকে তুমি মেরেছ। কিন্তু তুমি যে বলেছিলে। না, ওই মানুষ আমার দ্বারা নিহত হয়নি। ওর ভাগ্যে সময় ফুরিয়ে এসেছিল, তাই ওর মৃত্যু হয়েছে। আপনি এইসব নিয়ে বেশি ভাববেন না। আপনি কেবল আপনার ব্যবসায় মন দিন।
এতদিন তো অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছেন, এখন যখন ব্যবসার উন্নতি হচ্ছে তখন সেদিকে মন দিন। আমি আমার ইষ্ট দেবতার কাছে সব সময় প্রার্থনা করি যাতে আপনাকে আর দুঃখের জীবন যাপন করতে না হয়। তোমার ইষ্ট দেবতা কোনো ভগবান নয়, তুমি শয়তানের উপাসনা করো, আর সেই শয়তান শুধু মানুষের ক্ষতি করতে পারে, উপকার নয়। তা আপনি যে আমার ইষ্ট দেবতাকে নিয়ে এত কথা বলছেন, আপনার প্রাণের মায়া নেই বুঝি? আমার ইষ্ট দেবতাকে কিছু বলা মানে সেটা আমাকেই বলা, তাই এই কথা দ্বিতীয়বার আর বলবেন না আমার সামনে। তাছাড়া আমার দেবতার জন্যই কিন্তু আপনার এই উন্নতি। ওদের কথার মাঝেই একটা বছর 6-এর ছোট্ট ছেলে ছুটে এসে নারীটির গলা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো গলায় বলল, মা, ওরা আমায়। কথা শেষ না করেই আবারও বাচ্চাটি ডুকরে উঠল। নারীটি পরম মমতায় তাকে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। লোকটিও বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বাবু, কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে তোমায়? ছেলেটি এবার মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর নারীটিকে আরো বেশি জাপটে ধরে বলল, ওরা সবাই বলছে তুমি নাকি ভালো নও, তুমি নাকি শয়তান, মানুষকে খেয়ে নাও, তোর মতো নাকি আমিও ওদের খেয়ে ফেলবো। তাই ওরা বলেছে আমি যেন ওদের সাথে আর খেলতে না যাই। কিন্তু আমরা মানুষ খাবো কেমন করে? মানুষ তো পাখে খায়। ওদের এটা বলতে ওরা আমায় সবাই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এই দেখো, এই দেখো, পড়ে গিয়ে আমার হাতটা কতটা কেটে গেছে। এই বলে সে হাতের কাটা জায়গাটা ওদের সামনে তুলে ধরল। মাটিতে পড়ে গিয়ে হয়তো ভাঙা ইটের টুকরোতেই চোটটা হয়েছে। নারীটির চোখ বেয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা জলের বিন্দু গড়িয়ে পড়ল। তারপর কঠিন মুখে কাট কাট গলায় লোকটির উদ্দেশ্যে বলল, এই গ্রামের আর একটা মানুষও রেহাই পাবে না। এতদিন সবটুকু মুখ বুজে সহ্য করে নিয়েছি, কিন্তু আর নয়। এবার আর কেউ বাদ যাবে না, সব মরবে, সব। আমার ছেলের গায়ে একটা আঁচড়ের দাম সুদে আসলে ভোগ করবে এই গ্রামবাসী। কেউ পার পাবে না, কেউ না। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দেরি না করে সে ছুটে বেরিয়ে গেল বাইরের দিকে। আকাশে মেঘের ঘনঘটা, ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে খেলে যাচ্ছে। সময়টা বিকেল হলেও কালো মেঘের অন্ধকারে সেসব বুঝবার উপায় নেই। বাতাসের শোঁ শোঁ শব্দ থেকে থেকে ভেসে আসছে। বাচ্চা ছেলেটি মায়ের আকস্মিক ব্যবহারে হতবাক হয়ে চুপ করে তার বাবার পাশে বসে রয়েছে। ঘরে পিন পতন নীরবতা। ধীরে ধীরে লোকটির মুখে ফুটে উঠছে ভয়ের ছাপ। এর মাঝে দূর থেকে ভেসে এলো ভয়ঙ্কর গর্জন। বাচ্চাটি গর্জনের শব্দে কয়েকবার কেঁপে উঠল। তারপর সব নিশ্চুপ। তারপর তুমি বিশ্বাস করো আমার এই কথাগুলোয়? কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ায় আজ কাক ভোরেই ঘুম ভেঙে গেছে দুজনের। কি করবে না ভেবে পেয়ে শুয়ে শুয়ে নানান গল্পে মেতে উঠেছিল দুজনে। সবে সবে ভোরের আলো এসে পড়েছে রক্তিমের মুখে। সেই আলোতেই বড্ড স্নিগ্ধ লাগছে তাকে। সেই স্নিগ্ধতা ছুঁয়ে দেখার জন্য তৃপ্তি ওর আরেকটু কাছে ঘেঁষে ওর মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, বিশ্বাস করি বা না করি, তবে গল্পগুলো শুনতে কিন্তু বেশ লাগে। সারাক্ষণ তোমার ওই সমস্ত প্যারানর্মাল তন্ত্রমন্ত্র বইগুলো পড়ে যে অত কিছু ইন্টারেস্টিং ঘটনাগুলো জানছো, সেগুলো শুনতে আমারও কিন্তু ভালোই লাগে। সত্যি হোক বা মিথ্যে,
শুনতে তো বাধা নেই। আর বেশি কথা না বলে বলো না কি হয়েছিল তারপর? সেদিন ঝড়ের মধ্যে লিখিত ছিল গ্রামের মানুষদের মৃত্যুর পরোয়ানা। গ্রামের প্রতিটা মানুষ শয়তানের উপাসিকাকে আর স্বয়ং মৃত্যুকে প্রত্যক্ষ করেছিল। বিদ্যুতের গর্জনে আর বাতাসের দাপটে গ্রামবাসীদের আর্তনাদ মিশে গিয়েছিল। সেদিন লোকটি নিজের ছেলেকে জড়িয়ে ধরে চুপচাপ শুনেছিল অতগুলো মানুষের বুক ফাটা কান্না আর ভয়ের শব্দ, কিন্তু নিজের ছেলের হাতের কাটা অংশের দিকে তাকিয়ে লোকটিও বোধ হয় অতগুলো কান্নার মধ্যে নিজের মনে শান্তির ছোঁয়া পেয়েছিল। কারণে অকারণে গ্রামের এই মানুষগুলো ওদের সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করত। এমনকি ওর উপার্জনের রাস্তাটাও গ্রামের মানুষরা মিলেই বন্ধ করে দিয়েছিল। এখন যে শহরে গিয়ে একটু একটু করে নিজের ব্যবসা গড়ে তোলার চেষ্টা করছে, সেখানেও মানুষগুলো নানান বাধার সৃষ্টি করেছে। কত রাত পর্যন্ত যে কান্নার আওয়াজ বাতাসে মিশে গেছে তার কোনো ঠিক নেই। ভোরের দিকে বৃষ্টি থামতে ঘুমিয়ে থাকা ছেলেকে বিছানায় শুইয়ে দিয়ে লোকটি বাড়ির বাইরে বেরোতে দেখল আবছা আলো অন্ধকারের মধ্যে দিয়ে একটা মূর্তি হেঁটে আসছে। তার সারা শরীর জুড়ে রক্তের ছাপ, যেন সে রক্তে স্নান করে এসেছে। তার চোখ দুটো মেঘলা আকাশের মতোই ঘোলাটে, আর তার পিছনে কিম্ভূতাকার একটা মূর্তি। পশু, নর নারী তিনের সমন্বয়ে তার দেহ তৈরি। তার এক হাতে ঝুলছে সদ্য মৃত মানুষের মাথার খুলি, অন্য হাতে খড়গ। সেই খড়গ দিয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের বিন্দু। লোকটি এমন ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারান। গ্রামের সব মানুষগুলোর কি হলো? শয়তানের উপাসিকার রোষে পড়ে সেদিন গ্রামের ছোট থেকে বড় সকলেই নিজের প্রাণ খুইয়েছিল। তবে তাদের দেহের মৃত্যু হলেও তাদের আত্মা এখনো শয়তানের দাসত্ব করে চলেছে। শয়তানের উপাসক আর উপাসিকারা যে অগাধ শক্তির অধিকারী হয় সেটাই জানত না মূর্খ গ্রামবাসীগুলো। বিনা কারণে তাদের রাগালে ফল তো ভোগ করতেই হবে। আচ্ছা, সত্যি কি শয়তান বলে আদৌ কিছু হয়, নাকি সবটাই মন গড়া কাহিনী? আর এখনো ওদের আত্মা শয়তানের দাসত্ব করে চলেছে? মানে শয়তান কি সত্যি আছে নাকি? শয়তান না থাকলে পৃথিবীতে যে ভগবানের অস্তিত্ব মিথ্যে হয়ে যাবে। রক্তিমের উত্তরে থমকালো তৃপ্তি। কোনো উত্তর দিতে পারল না। সকালবেলার হালকা খাবার খেয়ে বুড়িমার সাথে টুকটাক গল্প করে দুজনেই বেরিয়ে পড়ে চারপাশটা ঘুরে বেড়ানোর জন্য। রক্তিমের বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে এসে মূল রাস্তা থেকে গাড়ি নিয়ে ওরা রওনা দিল গঙ্গনির উদ্দেশ্যে। ওরা যখন গর্জের চূড়ায় পৌঁছালো তখনও সূর্যের আলো প্রায় নরম হয়ে পড়েছে। চারপাশের পরিবেশটা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সমস্ত সৌন্দর্য নিজের মনের অন্তরে গেঁথে নিতে থাকে তৃপ্তি। চারপাশে গিরিখাত আর টিলা বেষ্টিত পরিবেশের সৌন্দর্য দেখে তৃপ্তির মনে হলো এখানেই থেকে যেতে পারলে ভালো হতো। এখানে গিরিখাতের উপরের অংশটা লাল মাটি দিয়ে তৈরি, আর তার নিচের দিকটা ঢালু হয়ে হলুদ বর্ণ ধারণ করেছে। মৃদু সূর্যের আলোয় সেটাকে সোনার মতো আলোকিত মনে হচ্ছিল তৃপ্তির। চারপাশটা দেখে তৃপ্তির মনে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের একটি ক্ষুদ্র সংস্করণ বটে পশ্চিমবঙ্গের এই গঙ্গনি। এরপর সারাদিন ধরে আরও অনেক জায়গায় ঘুরলেও তৃপ্তির বারে বারে মনে হতে লাগলো কেউ যেন অলক্ষ্যে তাদের উপর নজরদারি করছে। কথাটা রক্তিমকে জানালেও সে তৃপ্তির কথায় বিশেষ পাত্তা তো দিলই না, বরং এক প্রকার হেসে উড়িয়ে দিল ব্যাপারটা। তাছাড়া
আরও একটা ব্যাপারে খটকা লাগে তৃপ্তির। এখানে আসা অবধি বুড়িমার সাথে এত গল্পগুজব করলেও তার মুখটা এখনো অবধি দেখে উঠতে পারেনি তৃপ্তি। রক্তিমকে এই বিষয় নিয়ে বলায় সে গম্ভীর হয়ে বলেছিল, যে যেমনভাবে ভালো আছে তাকে তেমনভাবেই ভালো থাকতে দাও। সবকিছু বেশি জানতে গেলে বরং বিপদে পড়তে হয়। তার থেকে কদিনের জন্য ঘুরতে এসেছো, আনন্দ করো, ঘোরো, ব্যাস, তারপর বাড়ি ফিরে যাও। এসব নিয়ে আর বেশি মাথা ঘামিও না। রক্তিমের এমন কথার পরে আর কিছু বলতে পারেনি তৃপ্তি। শুধু এক বুক অভিমান জমিয়ে আরও কয়েকটা জায়গা ঘুরে বাড়ি ফিরে সেই যে মুখ গোমড়া করে শুয়েছে, তারপর আর একটাও কথা বলেনি রক্তিমের সাথে। অবশ্য বাড়ি ফেরার পর ওকে না বলেই রক্তিম কোথায় একটা বেরিয়ে গেছে। সেই কারণে তৃপ্তির অভিমানের পাল্লাটা আরও খানিকটা ভারী হয়েছে। বুড়িমার সাথে একটু গল্প করবে যে সেই উপায়ও নেই। ওদের বাড়ি ফেরার আগেই বুড়িমা কিছু একটা দরকারে বাইরে বেরিয়ে গেছে। জঙ্গলের মধ্যে এই বাড়িটাতে এখন ও পুরো একা। কথাটা মনে আসতেই একটা ভয়ের স্রোত বয়ে গেল ওর শরীরে। মনে পড়ে গেল সকালে রক্তিমের বলা কাহিনীটা। ওর ভাবনার মাঝে রান্নাঘরে স্টিলের থালা পড়ে যাওয়ার শব্দে চমকে উঠল তৃপ্তি। তারপর ধীর পায়ে বিছানা থেকে নেমে এগিয়ে গেল শব্দের উৎস অনুসরণ করে। ঘরের বাইরে বেরোতে তৃপ্তি দেখল একটা কালো বিড়াল রান্নাঘর থেকে ধীর পায়ে এগিয়ে আসছে। তার দৃষ্টি অদ্ভুত হিংস্র। তৃপ্তি কয়েকবার হাত নাড়িয়ে ভয় দেখিয়ে তাকে তাড়ানোর চেষ্টা করলেও বিড়ালটার মধ্যে কোনো হেলদোল দেখা দিল না, বরং উল্টে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল। রক্তিমের এই বাড়িতে আসার পর থেকেই লক্ষ্য করেছে বাড়ির দেয়ালের আনাচে কানাচে কালো আর লাল রং দিয়ে নানান রকমের নকশা করা আছে। আর সেই নকশাগুলোর মধ্যে থেকে একটা গোলাকৃতি নকশার মধ্যে থেকে ভেসে আসছে সবজেটে আলো। ধীরে ধীরে চারপাশটা অন্ধকার হয়ে গিয়ে কেবল সবজেটে আলোটাই চক্রাকার হয়ে আবদ্ধ করে নিল ওকে। সেই সাথে ভেসে আসতে লাগলো পচে যাওয়া মাংস পোড়া গন্ধ। এমন বিচ্ছিরি একটা গন্ধে গাটা গুলিয়ে উঠল তৃপ্তির। কিন্তু পরক্ষণেই অন্ধকারের মধ্যে ওর চোখের সামনে ভেসে উঠল একটা নারী মূর্তি। মূর্তিটা ধীর পায়ে অন্ধকার থেকে এগিয়ে এসে কিছুটা তফাৎ রেখে দাঁড়ালো ওর সামনে। আর সাথে সাথেই পোড়া গন্ধের দাপটটা আরও একটু বাড়ল বাতাসে। তৃপ্তি ভালো করে লক্ষ্য করতে দেখল সেই নারীটি একা নেই, বরং তার কোল জুড়ে রয়েছে সদ্যজাত শিশু। ঘরের আলো অন্ধকারের মধ্যে তাদের মুখ স্পষ্ট নয়, তবে নারীটির সাজ পোশাকে আগেকার দিনের মতো সাবেকি লাল পাড় সাদা শাড়ি, মাথায় ঘোমটা। তৃপ্তি নিজের ভিতর সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কে 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 আপনি? এখানে কি করছেন? আর বাড়ির ভিতরে আসলেই বা কি করে? কিন্তু সামনের ব্যক্তির থেকে কোনো উত্তর পাওয়া গেল না। আগের মতোই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সে। তৃপ্তি আবারও বলল, কি 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 চাই আপনার? দেখুন, আমাদের কাছে কিছুই নেই। আমরা ঘুরতে এসেছি এখানে, জাস্ট আমাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। তাই দয়া করে ছেড়ে দিন আমায়। তোমার থেকে নেবার মতো আমার কিছুই নেই, কিন্তু তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে এখান থেকে চলে যাও, না হলে মৃত্যুর পরেও শয়তানের দাসত্বের খানি টানতে টানতে শেষ হয়ে যাবে তোমার আত্মা। এখনো সময় আছে তোমার হাতে, আর আমার কথা যদি না শোনো তাহলে নিজের দোষেই একটা বড় বিপদকে তুমি নিজেই আহ্বান জানাবে তোমার জীবনে। সেই সাথে তোমার ভুলের মাসুল গুনতে হবে নতুন আর একটা প্রাণকে। আর একজন মা হয়ে সেই অমঙ্গল তোমার সাথে ঘটুক, আমি তা কিছুতেই চাই না। কথাগুলো শুনে
একটা হিমেল শীতল হাওয়া বয়ে গেল তৃপ্তির শরীরে। মনে হতে লাগলো কেউ শক্ত করে চেপে ধরেছে ওর মাথাটা। কিছু বলার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু জিভটাও কেমন অসাড় হয়ে পড়েছে। গলা থেকে একটা শব্দ বেরোচ্ছে না। তৃপ্তি প্রচণ্ড ভয় আর সহ্য করতে না পেরে লুটিয়ে পড়ল মাটিতে। অনেকক্ষণ থেকে একটা সুর ভেসে আসছে তৃপ্তির কানে। সুরটা কোনো গানের সুর নয়, বরং অন্য ভাষায় মন্ত্র উচ্চারণের সুর। ব্যাপারটা বোধগম্য করতে ধীরে ধীরে চোখ খুলতে তৃপ্তি দেখল লণ্ঠনের আলোয় উদ্বিগ্ন মুখে ওর মুখের সামনে ঝুঁকে আছে রক্তিম। ওকে উঠতে দেখেই রক্তিম চিৎকার করে বুড়িমার উদ্দেশ্যে বলল, বুড়িমা দেখো, তৃপ্তি চোখ খুলেছে। কিন্তু বুড়িমা তখনও একই মনে বিড়বিড় করে কি একটা পাঠ করে চলেছে। তৃপ্তি বুঝল এই অজানা ভাষায় এতক্ষণ ধরে উনি মন্ত্রপাঠ করে চলেছিলেন, কিন্তু কিসের জন্য এই মন্ত্র? তৃপ্তি কিছু বলার আগেই রক্তিম ওর ডান হাতটা মুঠোর মধ্যে নিয়ে চিন্তিত গলায় জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো তো? তৃপ্তি মুখে কিছু না বলে কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এরপর বুড়িমা নিজের মন্ত্র উচ্চারণ থামিয়ে তৃপ্তির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, এই সময় তোমার সাবধানে চলাফেরা করা দরকার। তুমি আর একাটি নাই, তোমার মধ্যে আরো একখানা প্রাণ বাইরা উঠছে, তাকেও সামলে রাখতে হইব তো নাকি? তৃপ্তি ওনার কথায় অবাক হয়। নতুন কেউ মানে? তার মানে সে যেটা ভাবছে সেটাই কি? ও কি আসলেই মা হতে চলেছে? ভাবনাটা মাথায় আসায় খানিক থমকায় সে। তারপর জল জল দৃষ্টিতে তাকায় রক্তিমের দিকে। রক্তিম ওর মনের ভাব বুঝতে পেরে সম্মতি জানায়। মাতৃ সুখের খুশিতে তৃপ্তির মনের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা। শুধু একটাই আফসোস হয় ওর, বাবা মায়ের থেকে অনেকটা দূরেও। চাইলেও খবরটা তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়। ওর ভাবনার মাঝে বুড়িমা ঘর থেকে বেরিয়ে গিয়ে কয়েক সেকেন্ড পরেই একটা ছোট রেকাবিতে করে কালো গুঁড়ো কিছু পদার্থ আর একটু মধু নিয়ে হাজির হলেন। তারপর সেই কালো গুঁড়ো পদার্থের সাথে একটু মধু মিশিয়ে তৃপ্তিকে খাইয়ে দিলেন। তারপর বললেন, এইবার বলো তো মা, কি দেখা এতখানি ভয় পাইয়া গিয়াছিলে তুমি? আর বাবা, তোমার কি কোনো জ্ঞান গম নাই নাকি? ওরে সে রে, কই গিয়াছিলে তুমি শুনি? রক্তিম বুড়িমার প্রশ্নের কোনো উত্তর দেয় না। উত্তর না পেয়ে আরো খানিকটা ক্ষুণ্ণ হন উনি। ওনাকে ক্ষুণ্ণ হতে দেখে তৃপ্তি পরিবেশ সামাল দেবার জন্য একটু আগের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খভাবে বলতে থাকে। সবটা শুনে রক্তিম আর বুড়িমার চোখাচোখি হয় একবার। চোখের ইশারায় নিজেদের মধ্যে কিছু একটা ব্যাপার আলোচনা করে। তারপর নিজের কোমরে বাঁধা পুটলিতে হাতড়ে হাতড়ে কিছু একটা খুঁজতে লাগলেন বুড়িমা। কিছুক্ষণ খোঁজার পরে আকাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যাওয়ার আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে তিনি ব্যাগ থেকে এক ঝটকায় বের করে আনলেন একটা অদ্ভুত মালা। মালাটা তৈরি কালো সুতোর। সেই সুতোর একটু একটু ফাঁক দিয়ে 3টে ছোট ছোট কাঠি শক্ত করে বাঁধা রয়েছে। বুড়িমা মালাটা ঘোমটার আড়ালে নিজের মুখের কাছে নিয়ে বিড়বিড় করে কয়েকবার মন্ত্র পাঠ করে পরিয়ে দিলেন তৃপ্তির গলায়। মালাটা গলায় পরার সাথে সাথে ওর মনে হলো কেউ যেন ওর শরীরটাকে হালকা নিরাপদ আস্তরণের মধ্যে জড়িয়ে নিল। বাবা, বৌমাকে সামলে রাখনের দায়িত্ব এখন তোমার ওপরেই। আমাগো বংশধর আসতে চলিছে, ওর কোল আলো কইরে এখন 10টা দিন বড়ই সাবধানে থাকতে হইব। বাইরের আলো বাতাস কোনো কিছুই যেন না লাগিয়ে ওর শরীরে। আর নাথ বউ,
নাথবো, আজ থেকে 10টা দিন তোমায় শুধু সিদ্ধ আতপ চাল আর পোড়া মাংস খাইয়েই থাকতে হইব। শুধু 10টা দিন একটু কষ্ট কইরা থাহো, তারপর তোমার জীবন জুইরা নেমে আসব শান্তির আস্তানা। 10 দিন? 10 দিনে কি হবে? আর তারপরে কিসের শান্তি আসবে আমার জীবনে? কারণ আমি যতদূর জানি, একটা বাচ্চা সুস্থভাবে জন্ম নিতে 10টা মাস সময় তো লাগেই। তাহলে আপনি... ম্যাডাম, এবার আপনিও দয়া করে শান্ত হন। কথায় কথায় এত খুঁত আপনাকে ধরতে হবে না। তার থেকে বরং নিজেকে আর নিজের মধ্যে বেড়ে ওঠা সন্তানের খেয়াল রাখুন। বুড়িমার সামনে রক্তিমের এহানো আচরণে লজ্জায় মিইয়ে পড়ল তৃপ্তি। তারপর কোনো রকমে মাথা নেড়ে সম্মতি জানিয়ে ওদের দিক থেকে পিছন ফিরে শুয়ে জানালো এখন একটু ঘুমের প্রয়োজন ওর। রক্তিমার বুড়িমা তাই ওকে আর বিশেষ বিরক্ত না করে ঘর থেকে বেরিয়ে গেল। ওদের প্রস্থান বুঝতে পেরে তৃপ্তি চোখ খুলে অতি সাবধানে উঠে বসে নিজের পেটে হাত রেখে অনুভব করতে লাগলো নতুন প্রাণের অস্তিত্বকে। পাঁচটা মানুষের দ্বারা আবৃত কেন্দ্রবিন্দুতে একটা নারী মূর্তি বসে আছে। তার সামনে রয়েছে সেই পশু আর মানুষের সংমিশ্রণে তৈরি একটা কালো ধাতব মূর্তি। তবে উপস্থিত কোনো মানুষেরই মুখ দেখবার উপায় নেই। সকলের মুখ কালো কাপড়ে চাপা। তারা সকলেই একইভাবে বসে বসে শরীরটাকে আগে পিছু দুলিয়ে দুলিয়ে একই সুরে কোন একটা মন্ত্র যেন জপে চলেছেন। আর মাঝখানে নারীটি দুহাত উপরে তুলে মূর্তির দিকে স্থির দৃষ্টিতে শান্ত হয়ে তাকিয়ে বসে আছেন। এরপর সকলে ধীরে ধীরে মন্ত্রপাঠ থামিয়ে মূর্তির সামনে রাখা 5টা চীনা মাটির বাটিতে তাজা রক্তে চুমুক দিয়ে মূর্তির উদ্দেশ্যে প্রণাম জানালো। এরপর সেই একই কালো শাড়ি পরিহিতা ঘোমটা দেওয়া অন্য একটা নারী সকলের থেকে অনুমতি নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। তার ডান হাতে শক্ত করে ধরা রয়েছে একটা 6 বছরের শিশুর হাত। শিশুটি অবাক হয়ে তাকিয়ে দেখছে চারপাশটা। এতগুলো অচেনা মানুষের মাঝে হঠাৎ এসে পড়ায় ওর ভয় হয়, কিন্তু অচেনা মানুষের ভিড়ে একটা পরিচিত মুখ খুঁজে পেয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে এক ছুটে চলে যায় কেন্দ্রবিন্দুতে বসা নারীটির দিকে। তারপর তাকে জড়িয়ে ধরে ছেলেটি অভিমানের সুরে নিজের নালিশ জানিয়ে বলে, আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলেন মা? ওরা আমায় জোর করে ধরে এনেছে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ওদের সাথে কিছুতেই আমি আসতে চাইনি। মহিলাটি ছেলেটির কথায় সামান্য হাসে। তারপর তাকে শান্ত করে নিজের পাশে বিছানো মানুষের ছালের উপর তাকে বসায়। ছেলেটি ভীত মুখে এদিক ওদিক বারবার তাকায়। নারীটি ওর মনের ভাব বুঝতে পেরে বলল, ভয় পেও না তুমি। আজ থেকে আমাদের এই আরাধ্য দেবতার সমস্ত দায়িত্ব তোমার ওপর দেবার সময় এসেছে। ওনার আশীর্বাদে ক্ষমতাবান হয়ে উঠবে তুমি। পৃথিবীর এমন কোনো শক্তি থাকবে না যে তোমাকে হারাতে পারবে। শয়তানের শক্তিতে বলিয়ান হয়ে উঠবে তুমি, আর সেই সাথে পাবে অমরত্বের আশীর্বাদ। আমাদের শয়তান গোষ্ঠীর মধ্যে তুমি শয়তানের সেই শ্রেষ্ঠ উপাসক, যার জন্য আমরা দিনের পর দিন ধরে অপেক্ষা করেছি। আর শয়তানের আশীর্বাদে আমার গর্ভে তোমায় ধারণ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করি।
এই মুহূর্তে তোমায় এর থেকে বেশি কিছু আর বলবো না। শুধু জানবে তুমি শয়তানের সব থেকে একনিষ্ঠ উপাসক। বাকি তথ্য তুমি নিজেই সময়ের সাথে সাথে আহরণ করে নেবে। কথাগুলো বলে তিনি ছেলেটিকে মূর্তির সামনে বসিয়ে দিলেন। বাকি কালো ঘোমটা দেওয়া নারীগুলো প্রত্যেকে নিজের হাতে কলসি তুলে নিয়ে ছেলেটির চারপাশে একবার বৃত্তাকারে ঘুরে আবারও সেই একই সুরে মন্ত্র উচ্চারণ করতে করতে ছেলেটির মাথার উপর কলসি উল্টে দিয়ে তাকে রক্তের ধারায় স্নান করাতে লাগলেন। ছেলেটিও ততক্ষণে এই অদ্ভুত পরিবেশের সাথে অনেকটা মানিয়ে নিয়েছে। তাজা রক্তের স্নান করার মুহূর্তে কয়েক ফোঁটা রক্তের বিন্দু ওর অজান্তেই জিভের মধ্যে পড়ে। চুকচুক শব্দ করে সেই রক্তের স্বাদ গ্রহণ করার পর ভিতরে একটা চাপা গর্জন সে অনুভব করল। মনে হলো এই মুহূর্তে ওই লাল তরল নিজের গলায় ঢালতে পারলে তবেই সে শান্তি পাবে। বাচ্চা ছেলেটির সেই মুখভঙ্গি পর্যবেক্ষণ করে হাসল নারীটি। তার হাসিতে মিশে রয়েছে পৈশাচিক স্বার্থ সিদ্ধি জয়ের হাসি। স্নান করানো শেষ হতেই নারীটি মূর্তির সামনে রাখা মানুষের দেহের ভস্য তুলে নিয়ে ছেলেটির কপালে লেপ্টে দেয়। আর সেই সাথে সকলে হৈ হৈ করে উল্লাসে মেতে ওঠে। এরপর প্রায় টানা একটা দিন আগুনের সামনে যজ্ঞের মধ্যে দিয়ে শয়তানের উপাসনা চলে। যজ্ঞের সব শেষে হোমকুণ্ডে ছেলেটির বুড়ো আঙুল কেটে কয়েক ফোঁটা রক্ত শয়তানের উদ্দেশ্যে দান করার পরই 5 জন কালো ঘোমটা দেওয়া নারী মুহূর্তে বাতাসের মধ্যে যেন মিলিয়ে যায়। সেই সঙ্গে বাচ্চাটি লক্ষ্য করে ওর বাম হাতের কনুইয়ের ওপর একটা কালো আবছা মুখের ছাপ। রাতারাতি হঠাৎ এমন একটা জিনিস নিজের হাতের ওপর লক্ষ্য করে ছেলেটি চমকে ওঠে। ভয় নেই, এই চিহ্ন স্বয়ং শয়তানের দেওয়া। বিশেষ কয়েকটা মুহূর্তে এই চিহ্ন তোমার হাতের মধ্যে ফুটে উঠবে, তারপর নিজের কাজ শেষ করে মিলিয়ে যাবে নিজে থেকেই। এই চিহ্ন শয়তানের বিশেষ আশীর্বাদ, সবাই এটা পায় না। তবে তোমাকে আগেই বলেছি, তুমি হলে শয়তানের বিশেষ একজন উপাসক, তাই তোমার মধ্যে এই চিহ্ন বর্তমান। কিন্তু সাবধান, তোমার ক্ষমতা অমরত্ব বাঁচিয়ে রাখার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার বংশধরকে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে হবে। আর তোমার বংশধর যে সে মানবীর শরীরে বেড়ে উঠলে হবে না, তাকে জন্ম নিতে হবে এক বিশেষ মানবীর দেহে। তবে এখন সেসব থাক, সময় হলে সেসব লক্ষণ তুমি নিজে থেকেই বুঝতে পারবে। বাবা, অত ছোট বয়সের সঙ্গিনী কেমন হবে সে সম্পর্কে পরামর্শ দেওয়া হতো বুঝি? তা ওই ছোট ছেলেটি খুঁজে পেয়েছিল নিজের সঙ্গিনীকে, নাকি এখনো খুঁজে চলেছে? সে তো আবার নাকি অমরত্ব লাভ করেছিল, তাই না? কথাগুলো বলেই ফিক ফিক করে হেসে উঠল তৃপ্তি। রক্তিমের বলা কথাগুলো শুনতে বেশ লাগলেও বিশ্বাস ঠিক হয় না। কিন্তু এই আলো বাতাসীন ঘরে বিনা মনোরঞ্জনে একা একা এতগুলো দিন কিভাবেই বা পার করা সম্ভব? তাছাড়া রক্তিমা আর বুড়িমার তীক্ষ্ণ দৃষ্টি পেরিয়ে একটু উঠোনে গিয়ে যে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে সেটারও উপায় নেই।
তৃপ্তি নিজের কাছের কয়েকজন বন্ধুকে মা হতে দেখেছে। কই, তাদের বাড়িতে এসব নিয়মকানুন তো ছিল না। আরে বাবা, গায়ে আলো বাতাস লাগবে সেটাই তো ভালো, কিন্তু রক্তিম তো কোনো কথা শোনার ছেলে নয়। নিজে যেটা বলবে সেটাই বাকিদের শুনতে হবে। অবশ্য ছেলেটা এমনিতেও কম কথা বলে, তাই তার আদেশ মিষ্টি মুখেই মেনে নিয়েছে তৃপ্তি। তবে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছে তৃপ্তি গত 2 দিন ধরে, যেটা মোটেও বিশেষ সুবিধার বলে মনে হয়নি ওর। এই যেমন 2 দিনের মধ্যেই ওর পেটটা বেশ অনেকটা স্ফীত হয়েছে, যেটা মোটেও স্বাভাবিক নয়। আর দ্বিতীয়ত, এই 2 দিনে নিজের শরীরটাও কেমন ফ্যাকাশে হয়ে গেছে ওর, যেন ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে কেউ। আর দিনে দিনে ও যত বেশি ফ্যাকাশে হচ্ছে, রক্তিমের চামড়া তত বেশি টান টান হয়ে ওর বয়স কমে যাচ্ছে। যদিও এটা ওর মনের ভুল হতে পারে, কারণ বন্ধ ঘরে আজকাল ও বড্ড বেশি কল্পনাপ্রবণ হয়ে পড়েছে। তাছাড়া এই কয়েকটা দিন ধরে আরও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে ও। এই বাড়িতে কোথাও একটা ঠাকুর দেবতার মূর্তি নেই, অথচ সারাদিন বাড়ির ভিতর একটা ধূপ ধূপ গন্ধ সারা বাড়িটাকে ঘিরে রেখেছে। আর ওর ঘরের বাইরে সকাল সন্ধ্যা বুড়িমা নিয়ম করে জল ছিটিয়ে যান। বুড়িমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করায় তিনি বলেন এটা নাকি ওকে নজর থেকে বাঁচানোর জন্য করছেন। তৃপ্তি বুঝে পায় না কিসের নজর লাগবে ওর এই বন্ধ ঘরের মধ্যে। তৃতীয় দিনে সকালবেলা যখন বুড়িমা ঘরের ভিতর এলেন, তখন তৃপ্তি নিজের কৌতূহল সামলাতে না পেরে বলল, বুড়িমা, এটা কি গঙ্গা জল? গঙ্গা জল? না না না, এ গঙ্গা জল নয়, গঙ্গা জল নয়। বরং গঙ্গা জলের থেকেও বেশি শুদ্ধ এই পবিত্র জল। তোমারে আর তোমাগো সন্তান রে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে, বুঝলা? গঙ্গা জলের থেকেও পবিত্র? সেই ছোটবেলা থেকে শুনে এসেছি গঙ্গা জলই পবিত্র। তা এটা কিসের জল? এইটা আমাগো দেবতার স্নানের জল। প্রতিদিন যে ওনারে স্নান করাই, এইটা সেই জলই গো। আর এইটাই তোমাগো পবিত্র করবে। দেবতা? কোন দেবতার পুজো করেন আপনি? আমি একা নই মা, রক্তিম বাবার পূর্বপুরুষ শুদ্ধ আমাগোই দেবতারে পূজা কইরা আইছে। উনি হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী দেবতা। ওনার সাধনা যে করছে, সে যে কি লাভ কইরাছে তা বলার কথা নয়। ওনার একনিষ্ঠ উপাসক অমরত্ব লাভ কইরা এখনো ওনার সেবায় নিয়োজিত হইয়া রয়েছেন। কি? এখনো বেঁচে রয়েছেন? আর আর অমরত্ব লাভ করেছেন মানে? মানে কি বলছেন বুড়িমা? এখনকার দিনে এসব সত্যি হয় নাকি? এখন তো মনে হয় রক্তিম এই গল্প বলার কৌশল আপনার থেকেই শিখেছে। কৌশল? কৌশলই বটে, তবে ওনার কাছে আমি বড়ই তুচ্ছ। উনি হলেন গিয়া বড় মানুষ, আর আমি তুচ্ছ একখানা জীব। উনি যে আমারে ঠাঁই দিয়াছেন, আমারে বিশ্বাস কইরাছেন, এই অনেক আমাগো কাছে। ও মা, হঠাৎ করে এসব কি বলছেন আপনি? আর রক্তিমকে হঠাৎ আপনি করেই বা কথা বলছেন কেন? দেখুন, এমনিতে ও আপনার থেকে ছোট, তারপরে আপনি ছোট থেকে ওকে মানুষ করেছেন। আপনি না থাকলে ওকে ওইটুকু বয়সে সামলাতো কে বলুন তো? তাছাড়া রক্তিম তো এখন শহরেও বাড়ি তৈরি করেছে, তাই আপনি একা একা এখানে কেন পড়ে থাকবেন বলুন তো? তার থেকে ভালো আপনি আমাদের সাথে কলকাতায় চলুন, ওখানে আমাদের সাথেই থাকবেন।
আপনারও তো বয়স কম হয়নি, কখন কি বিপদ আপদ হয় বলা তো যায় না। বলুন, রক্তিম ফিরলে ওকে বলবো যেন আমাদের সাথে আপনারও ট্রেনের টিকিটটাও কেটে ফেলে। এখন যাইবে কোথায় তুমি? তোমার কাঁধে এখন গুরু দায়িত্ব, বুঝলা? গুরু দায়িত্ব, অনেক বড় একখানা দায়িত্ব পালন করতে হইব তোমায়। আমাগো বংশের প্রদীপ এখন তোমার ভিতরে, তারই সুস্থ স্বাভাবিক এই পৃথিবীর আলো দেখানো তোমার দায়িত্ব। তার যেন কোনো কষ্ট না হয় সেটা তোমারই দেখতে হইব, কেমন? ওনার কথায় নিজের পেটের উপর হাত রেখে মুচকি হাসে তৃপ্তি। অনুভব করতে থাকে নিজের মধ্যে বড় হতে থাকা নতুন প্রাণটাকে। তারপর কিছু একটা মনে পড়তে বুড়িমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা বুড়িমা, আপনি সবসময় এরকম ঘোমটা দিয়ে থাকেন কেন বলুন তো? এই যে সারাদিন দৌড়ঝাঁপ করে এত কাজ করছেন, যদি কিছু একটা ঘটে যায়? তাছাড়া এখানে আসার পর থেকে আপনার মুখটাও তো দেখিনি আমি। একবার ঘোমটাটা সরান না, আপনাকে একবার চোখের দেখা দেখি। আমার মুখখানা দেখবা? ভয় পাবা না তো আবার? ভয় পাবো কেন? আপনি ঘোমটাটা তুলুনই না একবার। তৃপ্তির কথা শেষ হতেই খানিক পিছনের দিকে সরে গিয়ে ধীর গতিতে নিজের ঘোমটাটা তুলে ফেলেন বুড়িমা। কিন্তু রক্ত মাংসের মুখের বদলে বেরিয়ে আসে একটা বিশ্রী ঝলসানো মুখ। চোখ দুটো ঠিকরে বেরিয়ে রয়েছে কোটর থেকে, দাঁতগুলো উঁচু হয়ে উঠে রয়েছে ওপরের দিকে, আর পোড়া থুতনির কিছুটা অংশ পচে গিয়ে ঝুলে রয়েছে নিচের দিকে। সেই বিকৃত মুখটা নিয়ে এক নাগারে হেসে যাচ্ছে বুড়িমা। এর মধ্যে খোলা জানলা দিয়ে ভন ভন শব্দ করতে করতে এক ঝাঁক মাছিদের দল প্রবেশ করলো ঘরের ভেতরে। তারপর একে একে দল বেঁধে ওই বুড়িমার পোড়া মুখের উপর ঝাঁক বেঁধে বসে অবয়ব নিতে লাগলো অন্য একটা প্রাণীর। ঘরের পিনপতন নীরবতার মধ্যে শুধু একই সুর ভেসে আসতে লাগলো, মাছিদের ভন ভন শব্দ। ধীরে ধীরে মাছিদের জোটবদ্ধতায় বুড়িমার মুখের উপর ফুটে উঠল একটা ছাগ মুন্ডুর অবয়ব, আর সেই মুখের মধ্যে খেলে বেড়াতে লাগলো একটা বাঁকা হাসি। তৃপ্তি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। অন্যদিকে ভয়ে আতঙ্কে বুকের ভেতরে হৃদস্পন্দনের গতি প্রবল বেগে বেড়ে গেছে তৃপ্তির। কয়েকবার ঢোক গিলে নিজের শুকনো গলাটা ভেজানোর ব্যর্থ চেষ্টা করল। স্থির দৃষ্টিতে উপলব্ধি করল ধীর পায়ে ওই বিভীষিকা মূর্তিটা একটু একটু করে এগিয়ে আসছে ওর দিকে, আর তার চোখ ওর স্ফীত হয়ে থাকা পেটের দিকে। তৃপ্তি নিজের পেটের উপর হাত রেখে নিজের অনাগত সন্তানের চিন্তা করে প্রচণ্ড চিৎকার করে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাটিতে। যখন ও চোখ খুলল তখন আবছা দৃষ্টিতে দেখল আগের দিনের সেই নারীটা নিজের সন্তানকে নিয়ে দরজার সামনে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। পালাতে বলেছিলাম তোমায়, পালাতে বলেছিলাম, বারবার করে বলেছিলাম পালিয়ে যাও, কিন্তু আমার কথা শুনলে না তুমি। এখন কে বাঁচাবে তোমায়? কে বাঁচাবে? অবশেষে শয়তানের দাসী হয়ে থাকতে হবে তোমায়। আর তার দাসত্ব না মেনে চললে তোমার নিজের রক্তই তোমায় শাস্তি দেবে। আমি তো তবু পার পেয়ে গেছি। এই দেখো, আমার সন্তান আমার কোলেই আছে, কিন্তু তুমি যে নিজের হাতেই ধ্বংসের বীজ বপন করলে। আমাকে আমাকে তোমরা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, এমনকি আমি তোমাদেরকে চিনি না পর্যন্ত। তাও কেন বারবার তোমরা আমার কাছে আসছো? কি চাই তোমাদের? হ্যাঁ, কি চাই?
যার শরীরটাই ইহ জগতে নেই সে তোমার থেকে কি চাইবে বলো তো? তবে আমি তোমায় সাবধান করতে এসেছিলাম, কিন্তু শেষ রক্ষা বোধহয় হলো না। কথাগুলো বলেই নারী মূর্তিটা মিলিয়ে গেল বাতাসের মধ্যে। তৃপ্তি নিজেকে আর সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে কাঁদতে নিজের পেটের উপর হাত রাখতে স্তব্ধ হয়ে রইল। ওর পেটটা আগের মতো স্ফীত নেই, আর না তো আছে দ্বিতীয় কোনো প্রাণের স্পন্দন, বরং একটা চিটচিটে তরলে তার হাতের তালুটা ভরে উঠেছে। তৃপ্তি বুক ভরা আশঙ্কা নিয়ে হাতটা চোখের সামনে ধরতেই সামনের দৃশ্য দেখে গগন ফাটানো চিৎকার করে ছটফট করতে লাগলো। মনে হলো কেউ যেন সজোরে গলাটা টিপে ধরেছে। তৃপ্তি নিঃশ্বাস নিতে না পেরে যখন জল থেকে তোলা মাছের মতো ছটফট করতে লাগলো, তখন অনুভব করলো দূর থেকে ওকে কেউ নাম ধরে ডাকছে। তৃপ্তি সাড়া দেবার চেষ্টা করলেও মুখে কোনো কথা জোগাতে পারল না। কেউ যেন ওর শরীর থেকে শেষ শক্তিটুকু নিংড়ে নিয়েছে। তবুও বারবার নিজের নামটা কানে আসায় আধ বোঝা চোখে সামনে তাকাতে দেখল রক্তিম উদ্বিগ্ন চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে। তৃপ্তি আর এক মুহূর্ত দেরি না করে নিজের ভরসাস্থল রক্তিমের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ছোট শিশুর মতো কাঁদতে লাগল। রক্তিম হতভম্ব হয়ে বসে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কি ঘটেছে সেসব জিজ্ঞেস করায় তৃপ্তি একের পর এক স্বপ্নের কথা বলতে থাকে। রক্তিম নিশ্চুপ হয়ে আরো বেশি আঁকড়ে ধরে ওকে। তৃপ্তি আরো শক্ত করে আঁকড়ে ধরে রক্তিমকে, ভাবে হয়তো ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে অন্ধকারের মধ্যে। ওদের এভাবে বসে থাকতে দেখে বুড়িমা নিঃশব্দে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। তৃপ্তি জড়ানো গলায় বলল, আমি আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি আজ এই মুহূর্তেই কলকাতায় ফিরে যাব। তুমি নিয়ে চলো, আমায় নিয়ে চলো। এখানে এখানে ওরা কেউ আমায় বাঁচতে দেবে না, কেউ না। শেষ করে দেবে, আমায় শেষ করে দেবে, কেড়ে নেবে আমার সন্তানকে। উফ, শুনতে পাচ্ছ রক্তিম, শুনতে পাচ্ছ? আমি এখানে আর একটা মিনিটও থাকবো না, নয়তো এখানে থাকলে আমি পাগল হয়ে যাব। তৃপ্তির শেষের কথাটা কেমন অসহায়ের মতো শোনায় রক্তিমের কানে। নিঃশব্দে ওকে কাছে টেনে নিজের বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শান্ত হয়ে বসে থাকে। এখানে আসার পর থেকেই মেয়েটা নানান দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে উঠেছে, কিন্তু ওর কাছেও যে কোনো উপায় নেই। এখানেই থাকতে হবে কটা দিন। বুড়িমার আদেশ অমান্য করে চলে গেলে সেটাও বড় দৃষ্টিকটু লাগবে। তাই নানান কথার মধ্য দিয়ে তৃপ্তির মন ভোলানোর চেষ্টা করতে লাগলো। রক্তিম নানান কথায় ব্যস্ত রাখলেও তৃপ্তির মন পড়ে থাকলো সেই দুটো দুঃস্বপ্নের প্রতি। চাইলেও কিছুতেই ভুলতে পারছে না স্বপ্ন দুটো। খালি খালি মনে হতে লাগলো ওগুলো কোনোটাই স্বপ্ন নয়, বরং সবটাই সত্যি। তাছাড়া এখন বারবার অনুভূত হচ্ছে ওরা আর একা নেই। অদৃশ্য কারা যেন ওদের ঘিরে রেখেছে, যেন ওদের প্রতিটা পদক্ষেপ পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করছে। তাছাড়া রক্তিমের কড়া নির্দেশে বাড়ি তো দূরের কথা, ঘরের বাইরে যাওয়ার পর্যন্ত অনুমতি মেলেনি। দরজা জানলা বন্ধ ঘরে অন্ধকারের মধ্যে যে কিভাবে 5টা দিন কাটিয়েছে সেটাই ভেবে পায় না তৃপ্তি। তবে এই কদিনে রক্তিমের মধ্যে কেমন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছে তৃপ্তি। ছেলেটা আগের থেকে কেমন শান্ত আর সুঠাম হয়ে উঠেছে, যেন এক ধাক্কায় অনেকটা বয়স কমে গেছে ওর। তাছাড়া সারাদিনটা ওর সাথে কাটালেও রাতে ওর ঘুমিয়ে যাবার পর কোথায় একটা চলে যায় রক্তিম। প্রথম 2 দিন রাতে ঘুম ভেঙে যাওয়ার পর রক্তিমকে দেখতে না পেয়ে তৃপ্তি ভেবেছিল হয়তো বাথরুমে গেছে, তাই খুব একটা চিন্তা ভাবনা না করেই পাশ ফিরে ঘুমের রাজ্যে পাড়ি দিয়েছিল। কিন্তু গত 2 দিন ধরে তৃপ্তি লক্ষ্য করেছে রাতের সময় রক্তিম যে ঘর থেকে বেরিয়ে যায় আবার ঘরে ফেরে ভোর রাতে। সেদিন তো রক্তিম বেরিয়ে যাবার পরপরই ও উঠে নিঃশব্দে রক্তিমের পিছু পিছু যাবার ফন্দি এঁটেছিল, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে
আটকে দিয়ে গিয়েছিল রক্তিম। অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেনি সেদিনও। তৃপ্তি কিছুতেই বুঝে উঠতে পারছিল না কিসের এত লুকোচুরি। কয়েকবার তোর মনে হয়েছিল রক্তিম হয়তো কোনো খারাপ চক্রের সাথে জড়িয়ে পড়েছে। কথাটা মনে আসতেই আঁতকে উঠেছিল। পরের দিন রক্তিম ঘরে ঢুকতেই নানান প্রশ্নে জর্জরিত করে দিয়েছিল রক্তিমকে, কিন্তু সেদিন রক্তিমের হিমশীতল দৃষ্টিতে কেঁপে উঠেছিল। রক্তিমের মৃত মানুষের মতো চোখ দুটো রক্ত জবার মতো লাল টকটকে হয়েছিল, যেন আলতো ছোঁয়ায় চোখ ফেটে বেরিয়ে আসবে রক্তের স্রোত। সেদিন ওই দৃষ্টির সামনে আর কোনো কথা বলতে পারেনি তৃপ্তি। কেবল টলমলো পায়ে বিছানা অবধি কোনোভাবে এগিয়ে গিয়ে নিজের অসার দেহটা ফেলে দিয়েছিল বিছানার নরম গদির ওপরে। এখন বদ্ধ ঘরে দিন রাতের হিসেব ভুলে গিয়ে ওর অবচেতন মন কিংবা সচেতন মন দুজনেই জানান দিতে থাকে এখানে আসাটা ঠিক হয়নি ওদের। হয়তো এই বদ্ধ ঘরের দমবন্ধকর পরিবেশেই ওর শেষ নিঃশ্বাস পড়বে। এই জীবনে হয়তো আর বাবা মাকে চোখের দেখা দেখতে পাবে না, আর না তো তাদের জড়িয়ে ধরে বলতে পারবে যে তাদের কি পরিমাণে ভালোবাসেও। কথাগুলো বারবার ভেবে বুকের ভিতরটা মুচড়ে ওঠে ওর। এই 7-8টা দিনে রক্তিমের সাথে ভালো করে কথা হয়নি ওর। কথা বলতে গেলেই কেমন একটা ব্যস্ততার ভান করে দূরে সরে গেছে। তৃপ্তি সবটা বোঝে, কিন্তু বলার মতো কিছু পায় না। কি বা বলবে? এখন তো সব কিছুতেই কেমন একটা সন্দেহ হয় ওর। এই যে নিজের প্রতিও কেমন একটা অবিশ্বাস জন্মেছে। মাত্র 9টা দিন হলো যে সে জেনেছে তার মধ্যে নতুন একটা প্রাণ বড় হয়ে উঠছে। তার মধ্যেই সে অনুভব করতে পারছে সেই নতুন প্রাণের পৃথিবীর আলো দেখার সময় হয়ে এসেছে। ভয়ে রক্তিমকে ডাক্তার দেখানোর কথাও বলেছে বার কয়েক, কিন্তু রক্তিম প্রতিবার একই উত্তর দিয়ে গেছে, কলকাতায় চলো, ওখানেই ভালো ডাক্তার দেখিয়ে নেওয়া যাবে। এই একই উত্তর শুনতে ভালো লাগে না আর তৃপ্তির। তাই এই বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছে এক প্রকার। তবে বুড়িমাকে কথাটা বলতে উনি উল্লাসের সাথে শক্ত করে চেপে ধরল তৃপ্তির হাতটা। তারপর খিনখিনে গলায় বললেন, শুনছ শুনছ, অগো আসার সময় হইছে, অগো আসার সময় হইছে। শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? অগো অগো আহনের সময় হইছে। আমাগো এইবার মুক্তি মিলো, মুক্তি। আনন্দের সাথে কথাগুলো বলতে বলতে তিনি বাইরে চলে গেলেন। তৃপ্তি তখনও অবুঝের মতো চেয়ে রইল ওনার চলে যাওয়ার দিকে। ওর সন্তান আসার সময়ের সাথে বুড়িমাদের মুক্তি পাওয়ার মধ্যে কি সম্পর্ক আছে খুঁজে পায় না তৃপ্তি। এর মধ্যে বাইরে থেকে ভেসে আসা শিশুর কান্নার শব্দে চমক ভাঙে ওর। একটা শিশু থেকে থেকে কেঁদে উঠছে। এই বাড়িতে হঠাৎ ছোট বাচ্চার কান্না কোথা থেকে আসছে ভেবে পায় না তৃপ্তি। মনের মধ্যে কৌতূহল হলেও রক্তিমের নিষেধাজ্ঞার কথা মনে পড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর মনের মধ্যে কৌতূহল দমন করতে না পেরে সব বাধা নিষেধের কথা ভুলে গিয়ে বন্ধ দরজাটা খুলে বাইরে বেরোয় তৃপ্তি। বাড়ি লাগানো দালানটাও এই দিনের বেলাতে কেমন অন্ধকার হয়ে আছে। শুধু জানলার ফাঁক দিয়ে একটা সরল রেখায় কিছুটা আলো এসে পড়েছে মেঝেতে। তৃপ্তি নিঃশব্দে চারিদিকে চোখ বুলিয়ে নেয়। না, রক্তিম কিংবা বুড়িমা কেউই নেই বাড়িতে, কিন্তু ছোট শিশুটির আওয়াজ তখনও ভেসে আসছে। তৃপ্তি ভালো করে কান পেতে কান্নার উৎস বোঝার চেষ্টা করতে বুঝল কান্নাটা ভেসে আসছে সামনের বন্ধ ঘর থেকে। এখানে আসা অবধি ঘরটা বন্ধ হয়ে পড়ে থাকতে দেখেছে ও, কিন্তু এখন দরজাটা হাট করে খোলা, আর ভিতর থেকে ভেসে আসছে একটা শিশুর কান্নার শব্দ আর একজন প্রাপ্তবয়স্ক মহিলার মৃদু আওয়াজ। তৃপ্তি পা টিপে টিপে এগিয়ে গেল সেই দরজার সামনে। এখন শব্দটা
আগের থেকে বেশি স্পষ্ট হয়ে উঠেছে, কিন্তু দরজার সামনে দাঁড়াতে পায়ের নিচে চটচটে কিছু অনুভব করে হকচকিয়ে ওঠেও। তার সাথে কেমন একটা আঁশটে গন্ধ ঝাপটা দিয়ে যায় নাকের মধ্যে। আলো অন্ধকারে ব্যাপারটা বোধগম্য হয় না তৃপ্তির। ঘরে একটু আলো প্রবেশের জন্য দালানের জানালাটা ধরে টানাটানি করেছে বার কয়েক, কিন্তু পুরনো পাল্লাগুলোর সাথে শক্তিতে এঁটে উঠতে পারেনিও। তাই অন্ধকারের মধ্যেই চ্যাটচ্যাটে তরলের ওপর দিয়ে অতি সাবধানে পা ফেলে ঘরের মধ্যে প্রবেশ করে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ল ও। তৃপ্তি ঘরের মধ্যে প্রবেশ করার পরপরই থেমে যায় সমস্ত শব্দ। তার বদলে ঘর জুড়ে নেমে আসে এক অপার্থিব নিস্তব্ধতা। অন্ধকারের মধ্যে তৃপ্তি অনুভব করে কেউ একজন ওর পিছনে এসে দাঁড়িয়েছে। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর কাঁধে। প্রচণ্ড ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে তৃপ্তি, অপেক্ষা করতে থাকে আগন্তুকের পরবর্তী পদক্ষেপের জন্য। কিন্তু ওকে চমকে দিয়ে ঘরের মধ্যে জ্বলে উঠল মশালের হলুদ আলো। কয়েক মুহূর্তের মধ্যেই ঘরের প্রতিটা কোণা পরিবর্তন হয়ে রূপ নিল পুরনো মাটির ঘরের মতো। মাটির হলেও বেশ গোছানো আর পরিপাটি ঘরটা। ঘরের দেওয়ালে আলপনা দিয়ে আঁকা নানান নকশা। তার মধ্যে ভেসে উঠল 3টে মূর্তি, 2জন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ আর একজন সদ্যজাত শিশু। পুরুষ মূর্তিটি জোর করে নারীটির কোল থেকে সদ্যজাত শিশুটিকে কেড়ে নিতে চাইছে, কিন্তু নারী মূর্তিটি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আগলে নিচ্ছে শিশুটিকে। দুজনের টানা পড়েনে ছোট্ট শিশুটি কেঁদে চলেছে অবিরামভাবে। শেষ পর্যন্ত পুরুষালী শক্তির কাছে হেরে গিয়ে মাটিতে বসে পড়ে নারীটি। পুরুষটি তখন শিশুটিকে নিজের হাতের মধ্যে নিয়ে কি যেন একটা পর্যবেক্ষণ করে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত বস্তু না পেয়ে ছোট্ট শিশুটিকে 2 হাতে শূন্যে তুলে ধরে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। ধমাস করে শব্দ করে মাটিতে আছড়ে পড়ে শিশুর দেহটা। সঙ্গে সঙ্গে তার নরম মাথাটা থেকে বেরিয়ে আসে রক্তের স্রোত আর ঘিলু। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে চেঁচিয়ে ওঠে তৃপ্তি, কিন্তু তার চিৎকারের শব্দ বাকি 2জন নরনারীর কানে গিয়ে পৌঁছায় না। সেই নারীটিও পাথর চোখে তাকিয়ে থাকে নিজের মৃত সন্তানের দিকে। তারপর গগন ফাটানো চিৎকার করে ভেঙে পড়ে কান্নায়। পুরুষটি এবার এগিয়ে যায় নারীটির দিকে। তারপর নিজের কোমর থেকে ধারালো অস্ত্র বার করে চালিয়ে দেয় নারীটির গলা লক্ষ্য করে। এমন আকস্মিকতায় নিজেকে রক্ষা করার সময়টুকু পায় না সে। চোখের পলকে নারীটির দেহটি লুটিয়ে পড়ল মাটিতে। এরপর পুরুষটি ছোট শিশুটার আর নারীটির গলা আলাদা করে বাকি শরীরটার উপর অনেকটা তরল ছিটিয়ে দিয়ে একটা জ্বলন্ত মশাল ছুঁড়ে দিতেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনটা এক নিমেষে গিলে খেল 2টো শরীরকে। অন্যদিকে পুরুষটি আর এক মুহূর্ত দেরি না করে কাটা মুন্ডু 2টো নিয়ে অদৃশ্য হয়ে গেল বাতাসের মধ্যে। এতক্ষণ এমন ভয়ঙ্কর ঘটনা চোখের সামনে দেখে নিজের শরীরে অবশ ভাব অনুভব করল তৃপ্তি। মনে হলো ওর বুকের উপর ধারালো কোনো বস্তু দিয়ে করাঘাত করছে বারবার। মানুষ এতটা পরিমাণে কি করে নৃশংস হতে পারে সেটাই বোধগম্য হলো না ওর। পরক্ষণেই ওর মনে হলো ওর দেখা এখনের সমস্ত ঘটনাই মিথ্যে। হয়তো সারা দিন বদ্ধ ঘরে বসে বসে নানা জিনিস কল্পনা করেছে বলেই এই সমস্ত ভুলভাল জিনিসগুলো দেখছে। তাই নিজেকে শান্ত করতে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ধীরে ধীরে চোখ খুলে দেখতে লাগলো রক্তিমদের সেই বন্ধ দরজাটার সামনে দাঁড়িয়ে আছে ও। কিন্তু দরজার নিচে দিয়ে তখনও ভেসে আসছে সেই চটচটে তরল পদার্থের স্রোত। অন্ধকারের মধ্যে সামান্য নিচু হয়ে তরল পদার্থটা একটু হাতে তুলে নিয়ে এগিয়ে গেল সেই জানলার ফাঁক দিয়ে আসা আলোর রেখার দিকে। আঙুলটা আলোর সামনে রাখতেই পাথরের মতো
স্থির হয়ে গেল। তখনই কেউ একজন খিলখিলিয়ে হেসে উঠল। তৃপ্তি সচকিতে পিছন ফিরে দেখল সেই নারীটি তার সদ্যজাত শিশুকে কোলে নিয়ে সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তৃপ্তি এবার নিজের রাগ ভয় কোনোটাই সামলাতে না পেরে চিৎকার করে বলল, কি চাই তোমার? কেন বারবার আমার সামনে আসো তুমি? এই বাড়ির তো সব দরজা জানলা বন্ধ, তাও কি করে আসো তুমি? আর তোমার মুখটাই বা দেখতে পাই না কেন আমি? চুপ করে থেকো না, বলো আমায়। আমি সুরবালা, আর এই যে আমার কোলে যাকে দেখছো সে আমার ছেলে। এখনের জন্য এতটুকু জানো, বাকিটা সময় হলেই তুমি জানতে পারবে। সময়? কিসের সময়? তুমি তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, তুমি বলো কি ঘটছে এসব আমার সাথে? আমি চোখের সামনে যেগুলো ঘটতে দেখছি সেগুলো কি আদৌ সত্যি নাকি সবটাই আমার মনের ভুল? এই যে আমি তোমাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাও কি শুধুমাত্র আমার কল্পনা? কল্পনা নয়, তবে কিছু গোপন সত্য তোমার সামনে তুলে ধরছি মাত্র। এর থেকে বেশি কিছু তোমায় আমি বলতে পারবো না। আমারও যে হাত পা বাঁধা তার কাছে, তার দাসত্ব গ্রহণ করেছি, তাই তার ঊর্ধ্বে গিয়ে একটা কথাও বলতে পারবো না আমি। শুধু তোমায় সাবধান করার জন্য এই সব দৃশ্যগুলো ফুটিয়ে তুলেছি তোমার কাছে। আর কটা দিন তারপরই হয়তো সবটা শেষ হয়ে যাবে। আমার এত চেষ্টা সবটাই বিফলে যাবে। দেখো, আমার সাথে এরকম হেয়ালি করো না। আমি সত্যি বুঝতে পারছি না যে কিসের থেকে বাঁচার কথা বলছো তুমি। আর সেদিন যে বলছিলে আমার ধ্বংসের বীজ আমি নিজের হাতে বপন করেছি, এর মানেটাই বা কি? চলো আমার সাথে চলো, তাহলে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। এই বলে নারীটি এগিয়ে এসে শক্ত করে চেপে ধরে তৃপ্তির হাতটা। নারীটির হাত বরফের মতো ঠান্ডা। তৃপ্তি প্রথমে চমকে উঠলেও পরে নিজেকে সামলে নিয়ে এগিয়ে চলে নারীটির পিছন পিছন। বাড়ির মূল দরজা পেরোতেই পড়ন্ত বিকেলের নরম আলো সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে নেয় তৃপ্তি। টানা এতগুলো দিন অন্ধকারের মধ্যে থাকার কারণে আচমকা এটুকু আলো সহ্য করতে পারে না ওর চোখ। কয়েক মুহূর্তের মধ্যেই সামলে ওঠে তৃপ্তি। আজ বড্ড শান্তি লাগছে ওর। কতদিন এই বাইরের জগৎটাকে চোখে দেখেনি ও, আর না তো খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিয়েছে। কিন্তু পরক্ষণেই রক্তিমের নিষেধাজ্ঞার কথা মনে পড়তে ভয় হয় ওর। যদি রক্তিম জানতে পারে যে ওর এত নিষেধের সত্ত্বেও বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল, তাহলে হয়তো আবারও রুদ্ররূপ ধারণ করবে ও। কিন্তু এসব ছাড়িয়ে মনের মধ্যে কৌতূহলটা আরও বেশি মাথাচাড়া দিয়ে ওঠে ওর। নিঃশব্দে সেই নারীকে অনুসরণ করে এগোতে থাকে সামনের দিকে। রক্তিমের এই বাড়িটা বড় অদ্ভুত জায়গায়, কোথাও কেউ নেই, অথচ জঙ্গলে একা নিঃসঙ্গ হয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটা। তার চারপাশে শুধু বড় বড় গাছপালার ভিড়, তবুও চারপাশের পরিবেশটা বড় শান্ত। পাখিদের কোলাহল নেই, বাতাসের শব্দ নেই, সবটাই কেমন যেন মৃতপ্রায়। এরকম একটা জায়গায় মানুষ কিভাবে থাকতে পারে বুঝে উঠতে পারে নাও। মানুষ না পারলেও মানুষরূপী শয়তানরা ঠিকই পারে। কি? নিজের মনের মধ্যে চলতে থাকা কথাগুলোর এরকম সশব্দে উত্তর পেতে চমকে ওঠে তৃপ্তি। ও কি তবে এতক্ষণ ধরে জোরে জোরেই কথাগুলো বলছিল? ওর ভাবনার মাঝে নারী মূর্তিটি উত্তর দেয়, না 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 না,
তুমি শব্দ করে কোনো কথাই বলছো না, কিন্তু শয়তানের কান বহু দূর পর্যন্ত যেতে পারে। তাই তোমার মনের কথা বুঝতে আমার সমস্যা হচ্ছে না। নারীটির কথায় কোনো উত্তর না দিয়ে শান্ত হয়ে গেল। তারপর গাছপালার ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে এগিয়ে চলেছে ওরা। মাঝে মাঝে একটা বুনো ফুলের গন্ধ এসে ঝিম ধরিয়ে দিচ্ছে ওকে, কিন্তু সামনের নারীটির সেসব দিকে কোনো হেলদোল নেই। সে নিঃশব্দে এগিয়ে চলেছে সামনের দিকে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে জঙ্গলের মধ্যে। আর কতক্ষণ সময় লাগবে? আবার বাড়িতেও তো ফিরে যেতে হবে। যাওয়াটা আমাদের ইচ্ছায় হলেও আসাটা বোধহয় আমাদের ইচ্ছায় হয় না। মানে? ওই যে এসে গেছি আমাদের গন্তব্যে। এখানেই সবাই অপেক্ষা করছে তোমার জন্য। চলো, ভিতরে চলো। নারীটির আঙুল নির্দেশিত জায়গাটার দিকে তাকাতেই তৃপ্তির মনে হলো কেউ ওর মস্তিষ্কে জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। ওর থেকে 5 হাত দূরে আগুন চোখওয়ালা ঝাঁকড়া চুল বিশিষ্ট এই রাক্ষসে মুখের মন্দিরটা ও খুব ভালো করে চেনে। রক্তিমের সব গল্প জুড়ে থাকা সেই মন্দিরটাই 5 হাত দূরত্বে ওর চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। তৃপ্তি মনে মনে ভাবল, তার মানে রক্তিমের বলা গল্পগুলো কোনোটাই মিথ্যে নয়। কিন্তু ওই গল্পটা কার? সেই শয়তানের একনিষ্ঠ সাধকটাই কে? আর ওই বা এখানে কি করছে? এতগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘোরাফেরা করলেও ওর মস্তিষ্কের একাংশ বারবার তাকে জানান দিতে লাগলো এই জায়গাটা মোটেও তার উপযুক্ত নয়। এক্ষুনি এই জায়গা ছেড়ে ওর ফিরে যাওয়া উচিত। এসবের মধ্যে তৃপ্তি অনুভব করল নারীটি তার হাত ধরে আগে নিয়ে যাবার চেষ্টা করছে। তৃপ্তি প্রথমে বাধা দেবার চেষ্টা করলেও পরক্ষণে কি মনে হতে নিজের সমস্ত সত্তার ভার ছেড়ে দেয় নারীটির উপর। নারীটি ব্যাপারটা বুঝতে পেরে প্রথমে খানিকটা থমকায়, তারপর একই গতিতে এগিয়ে চলে সামনের দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে মন্দির চত্বরে পা রাখতেই কেঁপে ওঠে তৃপ্তি। যেন ছোট একটা ভূমিকম্পে দুলে উঠল পৃথিবীটা। তৃপ্তি অনুভব করল ওর পেটের ভিতরে নতুন প্রাণটা থেকে থেকে অস্থির হয়ে উঠছে, যেন ওর পেট ঠেলেই বেরিয়ে আসতে চাইছে এক্ষুনি। প্রচণ্ড কষ্টে আর দাঁড়িয়ে থাকতে পারে না তৃপ্তি। ওর মনে হলো এক্ষুনি হয়তো জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে মাটিতে। কিন্তু সেসব কিছুর আগে নারীটি তৃপ্তির হাত ধরে প্রবেশ করল মন্দিরের মূল গর্ভগৃহে। গর্ভগৃহের ভিতর পুরোটা অন্ধকার, কেবল একটা মোমবাতি টিমটিম করে জ্বলছে। সেই আলোতে অন্ধকারটা আরও বেশি জাঁকিয়ে পড়েছে। তৃপ্তি লক্ষ্য করল মোমবাতির আবছা আলোয় দাঁড়িয়ে রয়েছে একটা অদ্ভুত দেবতার মূর্তি। যদিও মুখটা স্পষ্ট দেখা যায় না, আর তার সামনেই বসে আছে একটা মানুষের অবয়ব। তৃপ্তি কিছু বলার আগেই মন্দিরের গর্ভগৃহ জুড়ে জ্বলে উঠল দুটো মশাল। সেই আলোয় স্পষ্ট হলো দেবতার মুখটা। তৃপ্তি দেবতার স্বরূপ দেখে স্তম্ভিত হয়ে বিড়বিড় করে কয়েকবার নিজের মনেই বলল, শয়তান, শয়তান। তারপর নিজের পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে বসে পড়ল মাটিতে। যেই নারীটি ওকে এখান পর্যন্ত এনেছে সেও ওর থেকে কয়েক হাত তফাতে গিয়ে দাঁড়িয়েছে। তৃপ্তির অবচেতন মনে বারবার জানান দিতে থাকে এরপর যা কিছু ঘটবে সেটা কোনোটাই ওর পক্ষে মঙ্গলজনক নয়। কিন্তু তার মাঝেই শুনতে পেল সেই অদ্ভুত মূর্তির সামনে বসে থাকা লোকটি পুরুষালী গলায় বলে উঠল, অবশেষে তাহলে তোমার আগমন ঘটল। কথাটা শুনে চমকে উঠল তৃপ্তি। এই গলা খুব ভালো করে চেনে সে। 10-10টা বছর ধরে এই একই কণ্ঠস্বরে কত কথা শুনে এসেছে ও তার ঠিক নেই। তৃপ্তি প্রত্যুত্তরে ক্ষীণ গলায় বলল, রক্তিম। তৃপ্তির কথায় হো হো করে হেসে ওঠে অবয়বটি। তারপর
তৃপ্তির দিকে পিছন ফিরে তাকায়। তৃপ্তি নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এখন ওর সামনে বসে থাকা মানুষটা আর রক্তিমের মধ্যে মিল থাকলেও অমিলের ভাগটাই বেশি। সামনে বসে থাকা মানুষটার চোখে মুখে শুধু হিংস্রতার ছাপ। সে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তৃপ্তির দিকে। এত কিছু ঘটনা এত দ্রুত ঘটে যাওয়ায় নিজেকে সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে তৃপ্তি। ঠিক কতক্ষণ পর জানা নেই, তবে তৃপ্তি চোখ খোলার সাথে সাথে দেখতে পেল নিজের বাবা মায়ের মুখটা। কিন্তু তারা কেউই জীবিত নেই। তাদের শরীর থেকে আলাদা করা মুন্ডুটা রাখা হয়েছে সেই কালো পাথরের অদ্ভুত মূর্তির সামনে। তাদের চোখে মুখে ভয় আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। তৃপ্তি দৃশ্যটা দেখে হাউমাউ করে কেঁদে উঠে মুন্ডু দুটোর সামনে যেতে চাইলে একটা শক্ত হাত চেপে ধরে বসিয়ে দেয় তার নিজ আসনে। তারপর হিস হিসে গলায় বলে, শান্ত হয়ে এখানেই বসো। আমি যা যা বলবো তুমি সেই কাজগুলোই করবে। যদি আমার কথার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করো তাহলে ওখানেই তোমার জীবনের ইতি ঘটবে। রক্তিমের এমন কথায় আর চমকায় না তৃপ্তি, কারণ ও জানে যেই রক্তিমকে ও এতদিন দেখে এসেছে সে কিছুতেই এসব কথা বলতে পারে না। তাই প্রবল আক্রোশে নিজের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? কি চাই আপনার? কেন ধরে রেখেছেন আমাকে? আর আমার বাবা মাকেই বা মেরেছেন কেন? তুমি দেখবে আমার স্বরূপ। বেশ, তবে দেখো। কথাটা বলার সাথে সাথেই একটা ছোট্ট ঝড় বয়ে যায় গর্ভগৃহের মধ্যে। তৃপ্তি হাওয়ার দাপটে চোখ বন্ধ করার কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারে হাওয়াটা থেমে গেছে। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতে অবাক হয় তৃপ্তি। ওর সামনে বসে রয়েছে একটা বৃদ্ধ। বয়সের ভারে তার শরীরের প্রতিটা চামড়া কুঁচকে গেছে। পিঠের শিরদাঁড়া নুইয়ে পড়েছে বয়সের ভারে, কিন্তু তার চোখে লেগে রয়েছে সেই শয়তানি হিংস্রতা। তৃপ্তি বিস্ময়ে আমতা আমতা করে বলে, কে 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 তুমি? আমি? কেন আমায় চিনতে পারছো না তুমি তৃপ্তি? আমি রক্তিম। না 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 না, তুমি রক্তিম কিছুতেই হতে পারো না। বলো না, বলো বলো, কে তুমি? কে? আমি হলাম শয়তানের একনিষ্ঠ উপাসক। গত 100 বছর ধরে আমি ওনার উপাসনা করে আসছি। মানে মানে রক্তিমের বলা গল্পে সেই ছোট ছেলেটা তুমি? কিন্তু 100 বছর আগের কথা হলে রক্তিম কিভাবে জানলো এসব? গত 100 বছর ধরে শয়তানের আরাধনার সাথে সাথে আমি অপেক্ষা করছিলাম আমার উপযুক্ত সঙ্গিনীর জন্য। তোমাকে তো আগেই বলেছি যে সে মানবী আমার বংশের উত্তরাধিকার দিতে সক্ষম হবে না। তার মধ্যে কিছু বিশেষ যোগ থাকতে হবে, আর তারই অপেক্ষার অবসান ঘটিয়ে তুমি এসেছো আমার জীবনে। তুমি সেই নারী যে আমার সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা রাখো। কিন্তু এটা কি করে সম্ভব? আর তুমি এসব মিথ্যে বলছো। মিথ্যে, এসব কখনোই সত্যি হতে পারে না। না, তোমার বলা গল্পগুলো নিছকই মিথ্যে। আর তোমার বাবা মা তারা কোথায়? 100 বছর কোনো সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে না। আমার বাবাও একজন সাধারণ মানুষই ছিলেন। সময়ের ফেরে নিজেই গত হয়েছেন। আর আমার মায়ের আত্মা এখনো এই শয়তানের দাসত্ব করে যাচ্ছে। তবে তুমি চিন্তা করো না, আমার সন্তানের জন্ম দিয়ে
তুমি নিজেও শয়তানের আরাধনা করার সুযোগ পাবে। আমিও আমার উত্তরাধিকারীকে পেয়ে শয়তানের আশীর্বাদে হয়ে উঠব পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ। কোনো শক্তি আর তখন আমাকে পরাজিত করতে পারবে না, বরং পুরো পৃথিবীর বুকে আমি রাজত্ব করব। দাসী, সেই মহালগ্নের আর বেশি দেরি নেই। সব আয়োজন প্রস্তুত তো? রক্তিমের এই কথায় বুড়িমা এগিয়ে এসে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তৃপ্তিকে বুড়িমার দিকে চেয়ে থাকতে দেখে রক্তিম বলে, ও নিজেও শয়তানের দাসী। আমার অনুপস্থিতিতে ওই শয়তানের নিত্য আরাধনা করে। তবে আমার সন্তানকে সুস্থভাবে জন্ম দেওয়ার পরিবর্তে সেই পদে আমি তোমায় অবতীর্ণ করব, আর সেটাই হবে তোমার শ্রেষ্ঠ উপহার। রক্তিমের এমন কথায় এবার প্রচণ্ড আক্রোশে ফুঁসে ওঠে তৃপ্তি। সামনে থাকা সমস্ত কিছু পুজোর সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তপ্ত কণ্ঠে বলে, এসব কিছু আমি মানি না। আমি আমার সন্তানকে জন্ম দিয়ে আমি নিজের কাছেই রাখবো। তোমার মতো শয়তানের হাতে কিছুতেই তুলে দেব না। আর আজকেই, এই মুহূর্তেই আমি এখান থেকে চলে যাব। কলকাতায় ফিরে গিয়ে তোমার নামে সবার আগে পুলিশের কাছে ডায়েরি করব আমার বাবা মাকে হত্যা করার জন্য। তোমার এতটুকু লজ্জা করলো না? যারা নিজের ছেলের মতো তোমায় আগলে রেখেছিল তাদেরকেই তুমি হত্যা করলে। ছি! আমারই ভুল তোমার মতো শয়তানকে ভালোবাসাটা। তোমাকে ভালোবাসাটা আমার সব থেকে বড় ভুল। যাই হোক, এখান থেকে গিয়ে বড় কোনো ডাক্তার দেখিয়ে আমার সুস্থ সবল সন্তানের আমি জন্ম দেব। আর তার উপর তোমার ছায়া কিছুতেই আমি পড়তে দেব না। তৃপ্তির এমন আচরণে রাগে ফেটে পড়ে রক্তিম। তারপর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতেই তৃপ্তি অনুভব করে ওর শরীরে কেউ যেন ধারালো অস্ত্র চালিয়ে দিচ্ছে, কিন্তু শরীরের বাইরে কোনো জখম চোখে পড়ে না। তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে ডুকরে কেঁদে উঠল। সঙ্গে সঙ্গে আবার মন্ত্র পড়তেই তৃপ্তি আগের মতো শান্ত হয়ে গেল। যা ভুল করার করেছো, এরপর দ্বিতীয় কোনো ভুল করলে নিজের বাবা মায়ের কাটা মুন্ডুর পাশে তুমি নিজের মুন্ডুটাও পড়ে থাকতে দেখবে। তাছাড়া আমার হিংস্রতার আরো একটা দৃশ্য নিশ্চয়ই বাড়িতে দেখে এসেছো। ওই যে তোমায় এখান পর্যন্ত যে পথ দেখিয়ে আনলো, সেই সুরবালাও 50 বছর আগে আমার বিপক্ষে গিয়ে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু তার পরিণতি তো তুমি নিজের চোখেই দেখে এসেছো। ওই যে দেখো, ওই কোণে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওর আত্মাও রেহাই পায়নি শয়তানের হাত থেকে। ও ভেবেছিল তোমায় সাবধান করে দেবে, তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু ও ভুলে গেছে আমার ক্ষমতা কতটা। রক্তিমের কথার মাঝেই প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে তৃপ্তি। নিজের স্ফীত পেটটা দু হাতে খামচে ধরে যন্ত্রণায় জল থেকে তোলা মাছের মতো কাতরাতে থাকে। এরপরই আগমন হয় সেই কালো ঘোমটা দেওয়া 5টি নারীর। প্রচণ্ড কষ্টে চোখ বুজে যাবার আগে তৃপ্তি দেখল একটা বিশাল খড়গ হাতে রক্তিম দাঁড়িয়ে আছে ওর সামনে। রক্তিমের কোলে শুয়ে রয়েছে একটা সদ্যজাত শিশু। তার চোখ দুটো রক্তের মতো লাল, সেই চোখের দৃষ্টি প্রখর, গায়ের রং পুরো ফ্যাকাশে, আর ঠোঁটে লেগে রয়েছে তাজা রক্ত। আর তাদের সামনে পড়ে রয়েছে তৃপ্তির নিথর দেহ। সেই নিথর দেহ থেকে নির্গত রক্ত পান করছে সেই সদ্যজাত। আর তার ঠিক সামনেই একটা আবছা অবয়ব মাথা নিচু করে প্রণাম জানাচ্ছে সেই পশু, নারী আর পুরুষের সংমিশ্রণে তৈরি
কালো পাথরের শয়তানের উদ্দেশ্যে। তার শরীরটা বাতাসের মতো স্বচ্ছ। শয়তানকে প্রণাম জানিয়ে পিছন ফিরে নিজের মৃতদেহটার দিকে আর নিজের জন্ম দেওয়া শয়তানের উত্তরাধিকারকে একবার চোখের দেখা দেখে নিয়ে রক্তিমের দিকে তাকিয়ে শীতল অনুভূতিহীন গলায় বলল, আজ থেকে শয়তানের কাছে আমার আত্মা নিবেদিত। শেষ হলো স্কেরি টেলসের আজকের গল্প শয়তানের উত্তরাধিকারী। রচনা ইশিকা হাজরা, গল্প পাঠে অভিক, বিভিন্ন ভূমিকায় সঞ্চয়িতা এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইন 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি শ্রীরূপ। তোমরা চাইলে তোমাদের লেখা গল্প আমাদের স্কেরি টেলসের জন্য পাঠাতে পারো। তবে একটা বিষয়ে একটু খেয়াল রেখো বন্ধু, গল্পের ন্যূনতম শব্দসীমা যেন অবশ্যই 5000 হয় এবং গল্পের সঙ্গে গল্পের একটি সার সংক্ষেপ তোমরা 250 শব্দের মধ্যে লিখে আমাদের অফিসিয়াল মেল আইডিতে ডক ফাইলের সাথে পাঠিও। যে কোনো প্রয়োজনে তোমরা আমার সাথে সরাসরি আমার ফেসবুকেতে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের স্কেরি টেলসের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি এবং তার সাথে রিপ্লাইও দিই। আমাদের আজকের গল্পটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটাকে লাইক করো, সকলের সাথে গল্পটা শেয়ার করো এবং এখনো যদি বন্ধু তুমি স্কেরি টেলসকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চটপট নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে স্কেরি টেলসকে সাবস্ক্রাইব করে নাও এবং সেই সঙ্গে নোটিফিকেশনের বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে নাও, যাতে নতুন গল্প আসার সঙ্গে সঙ্গে সবার আগে তুমি জানতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন গল্প নিয়ে ফিরছি।